সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1073তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। কলিজার বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই প্রবাসী আতিক হোসেনের জীবনের কলিজা কাঁপানো তাজ্জব হয়ে যাওয়ার মতো এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সুন্দরী বউয়ের গোপন ভিডিও ভাইরাল হওয়ায় খুশিতে আত্মহারা প্রবাসী স্বামী। দেখেন, বউয়ের ভিডিও ভাইরাল হওয়া তো দূরের কথা, নিজের বউয়ের ছবি অন্য কারো মোবাইলে দেখলে বা নিজের বউ অন্য কারোর সাথে কথা বলেছে, এটা শুনলেই তো শরীরে জ্বালা পোড়া হওয়ার মতো অবস্থা। বা ওই বউকে ছেড়ে দেওয়া বা বউয়ের উপর অত্যাচার করা বা সামাজিকভাবে বউয়ের বিচার করা, এটাই তো স্বাভাবিক। তাহলে সেখানে বউয়ের গোপন ভিডিও ভাইরাল হওয়ার পরে স্বামী কেন খুশিতে আত্মহারা? না, এই ভিডিও স্বামী ভাইরাল করেনি। এমন না যে স্বামী ইচ্ছে করে তার বউয়ের গোপন ভিডিও ভাইরাল করেছে, বিষয়টা এরকম না। এই গল্পটা আল্লাহর এক কুদরতি, আল্লাহর নিজের হাতের বিচার। আমরা বলি না যে এটা আল্লাহ নিজের হাতে বিচার করেছে, বিষয়টা এরকম। একটা মানুষ পাপ করার পরে তার যে কত ছোট পাপগুলোর কারণে যে তার জীবনে কত বড় ভয়ঙ্কর বিপদ নেমে আসে, একটা মানুষ যে ছোট ছোট পাপ থেকে কত বড় মহাসাগর বা পাপের সাগরে ডুবে যায়, এই গল্পটাই তার জ্বলন্ত প্রমাণ। অন্তত শিক্ষার জন্য হলেও আমি প্রত্যেককে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই আতিকুর রহমানের জীবনের এই বাস্তব গল্পটা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে আতিকুর রহমানকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান, আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 2টা ভাই। আমরা টোটাল 3 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা একজন নামি দামি লোক আমাদের এলাকায়। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের বাড়িটাকে সবাই জমিদার বাড়ি নামে চিনে। আমাদের বিশাল বাড়ি এবং পুরো গ্রামবাসীর যে পরিমাণের জায়গা আছে, যে পরিমাণের সম্পত্তি আছে, আমার দাদার একাই তার চেয়ে অনেক বেশি সম্পত্তি ছিল। শুধু আমাদের গ্রাম নয়, আমাদের আশেপাশের গ্রামেও আমার দাদার অগাধ সয় সম্পত্তি ছিল। এবং আমার দাদার একমাত্র ছেলে ছিল আমার বাবা, যার জন্য আমার দাদার ওই সমস্ত সয় সম্পত্তির মালিক হয়েছে আমার বাবা। চট্টগ্রাম শহরেও আমাদের নিজেদের জায়গা সম্পত্তি আছে, নিজেদের ব্যবসা বাণিজ্য আছে। আমার বাবা আমাদের এলাকার সবচেয়ে নামকরা একজন সম্মানিত ধর্মীয় ব্যক্তি। আমার বাবা দুইবার হজ করে। আমার বাবা ডাবল হাজি নামে আমাদের এলাকাতে পরিচিত। আমার এলাকার সব মানুষ আমাদের পরিবারকে অনেক বেশি সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসে। আমার যে বড় 2টা ভাই আছে, আমার বড় 2 ভাইও টাইটেল পাস মাওলানা। তারা অনেক বড় মাওলানা। তারা বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরেও বিভিন্ন জায়গায় গিয়ে ওয়াজ মাহফিল করে। আমার 2 ভাই এতই আলোচিত ব্যক্তি যে তাদেরকে প্রায় বাংলাদেশের আলেম সমাজ খুব ভালো করে চিনে। আমার শৈশবের দিনগুলো খুব মারাত্মকভাবেই কাটে। আমার বড় 2 ভাই যদিও বড় মাওলানা হয়ে থাকে, অনেক উচ্চশিক্ষিত হয়ে থাকে, কিন্তু ছোটোবেলা থেকে আমি একটু বেপরোয়া জীবনযাপন করি। আমার দাদা দাদি আমাকে অত্যাধিক ভালোবাসে। আমি ছোট হিসাবে সবাই আমাকে এত বেশি ভালোবাসা দেয় যে আমি প্রত্যেকের ভালোবাসা পেয়ে আমার জীবনটাকে আমি খুবভাবে নষ্ট করে ফেলি। ছোটোবেলায় আমার দাদা আমাকে শখ করিয়ে স্কুলে ভর্তি করায়। আমার দাদা চিন্তা করলো, আমার বড় যে 2টা নাতি আছে, ও দুজনেই তো মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছে, আমার ছোট নাতিটাকে আমি স্কুলের লাইনে পড়াবো। আমার দাদার অনেক স্বপ্ন ছিল যে তিনি আমাকে একজন ভালো ডাক্তার বানাবেন। দাদার অনেক ইচ্ছা ছিল আমার বড় 2 নাতি যেহেতু মাদ্রাসা লাইনে পড়াশোনা করে, আমার এই নাতিটাকে আমি স্কুলে পড়াশোনা করাবো এবং তাকে আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত করে তাকে আমি অনেক বড় একজন ডাক্তার বানাবো। তো এই জন্য আমার দাদা আমাকে স্কুলে ভর্তি করায় এবং স্কুলে ভর্তি করার পরে আমি আসলে খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারিনি। কেন জানি আমার মাথায় পড়াশোনা ঢুকতোই না। ছোটোবেলা থেকে স্কুল ফাঁকি দেওয়া, স্কুলে না যাওয়া এবং বিভিন্ন অজুহাতে স্কুল থেকে বেরিয়ে আসাটাই ছিল আমার একমাত্র কাজ। আমার দাদা, আমার বাবা, আমার মা এবং আমার দাদি অক্লান্ত পরিশ্রম করেও আমাকে পড়াশোনা করাতে পারেনি। ক্লাস 9-এ পড়া অবস্থায় আমার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে আমি আর স্কুলে যাই না।
মানে ক্লাস 9-এ ওঠার পর থেকে আমার কাছে মনে হয় পড়াশোনার এত পরিমাণে চাপ আমার মাথায় আসছে, আমি আর পড়াশোনা করতে পারবোই না। এবং এই পড়াশোনা না করার জন্য আমি ছোটোবেলায় রাগ করে আমার খালার বাড়িতে চলে যাই। মানে ক্লাস 9-এ পড়া অবস্থায় স্কুলে যাব না, পড়াশোনা করব না, পড়াশোনার জন্য চাপ দিয়ে দেখে আমি আমার খালার বাড়িতে চলে যাই এবং দীর্ঘ মাস খালার বাড়িতে থাকি। এবং খালার বাড়িতে থাকা অবস্থায় আমি বিভিন্ন ধরনের খারাপ খারাপ ছেলেদের সাথে মিশে যাই। আমার খালার বাড়ি ছিল আপনার মায়ানমা বর্ডারের খুব কাছাকাছি। মানে আমার খালার বাড়ি থেকে মায়ানমা বর্ডার, আমরা যাদেরকে রোহিঙ্গা বলি, ওই বর্ডারটা খুব কাছাকাছি ছিল। এবং মায়ানমা থেকে দেখা যায় যে ওই এলাকার বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু এনে বাংলাদেশে বিক্রি করত। সেখানে থাকা অবস্থায় আমি আমার জীবনের সর্বপ্রথম মায়ানমাতে ঢুকি এবং মায়ানমার সীমান্ত পাড়ি দিয়ে আমি মায়ানমাতে যাই এবং মায়ানমা গিয়ে আমি অনেক কিছু দেখাশোনা করি। সেখান থেকে আমাদের এলাকার বলতে আমার ওই খালার এলাকার অনেক মানুষ মায়ানমা থেকে বিভিন্ন আচার নিয়ে আসতো, বিশেষ করে বড়াই আচার, এরকম অনেকগুলো আচার নিয়ে এসে বাংলাদেশে বিক্রি করতো। এই ব্যবসাটা আমার কাছে তখন খুব ভালো লাগে। আমি খুব ছোট মানুষ ছিলাম, ক্লাস 9-এ পড়তাম। ওই সময় আমি তখন আইডিয়াটা আমার মাথায় আসে যে আমি মায়ানমা থেকে আচার আনবো এবং এই আচার এনে আমি বাংলাদেশে বিক্রি করব। এরকম একটা পরিকল্পনা আমার মাথায় আসে এবং মাথায় আসার পরে আমি একটা পর্যায়ে আমি বাড়িতে আসি এবং বাড়িতে আসার পরে আমি তখন আমার মাকে সর্বপ্রথম এই কথাটা বলি যে মা, আমি এমন মায়ানমা থেকে আচার আনবো, আচার এনে বাংলাদেশে বিক্রি করবো, তুমি আমার কয়েকটা টাকা পুঁজি দাও। আমার মা তখন আমাকে টোটালি কোনো পুঁজি দেওয়ার জন্য রাজি হলো না। মা বলল, তোর বাবা দাদা দাদি সবাই তোর উপরে রেগে আছে, কোনো প্রয়োজন নাই, তুই মানে মায়ানমা থেকে আচার নিয়ে আসা বিক্রি করা, এগুলিতে মা আমাকে মানা করে। এবং এরপরও এই ব্যবসাটা আমার মাথায় এমনভাবে ঢুকে পড়ে যে আমি আমাদের এলাকার গরিবুল্লাহ মুন্সি থেকে আমি তখন টাকা ধার করি। এই ক্লাস 9-এ পড়তাম ওই বয়সে, তখন টাকা ধার করি এবং টাকা ধার করে আমার খালার বাড়ির কিছু লোকের সাহায্য সহযোগিতার মাধ্যমে আমি সর্বপ্রথম মায়ানমা থেকে কিছু আচার ইম্পোর্ট করি, কিছু আচার আনি এবং এই আচারগুলো আমি তখন পাইকারিতে বিভিন্ন দোকানে বিক্রি করি। দেখা গেল আমার 1 লট আচার আনাতে আমার শেষ সময় প্রায় 25,000 টাকার মতো লাভ হয়, বর্তমান সময়ে যা প্রায় 2 লাখ টাকারও বেশি হবে। তো ওই সময় আমি 25,000 টাকা লাভ করি 1 লটে আচার এনে এবং এরপরে আমি আমার আব্বা আম্মা ভাই দাদা দাদি সবার জন্য অনেক টাকা শপিং করি, সবাইকে অনেক কাপড় চোপড় কিনে দিই এবং সবাই অত্যাধিক খুশি হয়। সবাই মনে করে যে না, আমি একজন ভালো ব্যবসায়িক হব। এবার পরিবারের মানুষগুলো আমাকে সাপোর্ট করতে শুরু করে। পরিবারের সাপোর্টে আমি তখন বারবার মায়ানমাতে যেতাম এবং সেখান থেকে বিভিন্ন ধরনের পোশাক কাপড়, এটা ওইটা আচার বা অনেক রকমের জিনিস আমি তখন বাংলাদেশে এনে বিক্রি করতাম। এভাবে আমার 2 থেকে 3 বছরের মতো কাটে। আমি তখন তাগড়া জওয়ান এবং ওই বয়সে হঠাৎ করে মায়ানমা থেকে যেতে আসতে আসতে আমার মাথার ভিতরে এক ধরনের একটা নেশার পোকা ঢুকে যায়। বিষয়টা ছিল এরকম, আমি যাদের সাথে মায়ানমাতে ঢুকতাম, যাদের সাথে মালামাল আনতাম, ওরা সবাই মায়ানমাতে যাওয়ার পরে নেশা করত। তো ওদের সাথে থাকতে থাকতে প্রায় অনেক দীর্ঘ বছর ধরে ওদের সাথে থাকি এবং একটা পর্যায়ে আমার মাথায়ও ওই নেশার পোকাটা ঢুকে যায়। আমিও তখন তাদের সাথে জড়িয়ে পড়ি এবং একটা পর্যায়ে আমি নেশা করতে শুরু করি এবং নেশা করতে করতে আমি একটা সময় নেশাগ্রস্ত হয়ে পড়ি। ওই সময় আমার দাদা ভাই মারা যায়, পরিবারে থাকে আমার আব্বা আম্মা, আমার বড় 2 ভাই আর হচ্ছে আমার দাদি। এনিমেজ আমার বড় ভাইয়ের বিয়ের কথাবার্তা চলতেছে, পরিবার থেকে বড় ভাইকে বিয়েও করাবে। আমার দাদার অনেক স্বপ্ন ছিল যে আমার বড় ভাইয়ের বিয়েতে দাদা থাকবে, কিন্তু আল্লাহ তাআলা আমার দাদাকে উঠে এনে বা নিয়ে যায়। এরপরে আমার বাবা মা উভয় মিলে আমার বড় ভাইয়ের বিয়ের কাজ সম্পূর্ণ করে এবং যেদিন আমার বড় ভাইয়ের বিয়ে হয় সেদিন আমি সর্বপ্রথম মাদক সেবন করি এবং সেদিন মাদক সেবন করে আমি আমার মায়ের হাতে আর বাবার হাতে ধরা খেয়ে যাই। বিয়ের রাত থাকার কারণে আমার আব্বা আম্মা আমাকে তেমন কোনো কিছু বলে নাই, শুধু সতর্ক করেছে যে এটা আমরা একবার দেখেছি, যাতে এরপরে আর কখনোই না দেখি যে মাদকের আশেপাশে তোকে ঘোরাফেরা করতে। খুবভাবে আমার আব্বা আম্মা দুজনেই আমাকে বকাবাধ্য করে, আমাকে শাসন করে, কিন্তু ওদের ওই শাসনে আমার কোনো কাজ হচ্ছিল না। ওই সময় আমি মাদকে এমনভাবে জড়িয়ে পড়ি যে একদিন মাদক সেবন না করলে আমি বাঁচি না। এক পর্যায়ে আচার কাপড় সহ বিভিন্ন প্রোডাক্ট যেগুলো আমি মায়ানমা থেকে ইম্পোর্ট করতাম, এই সব কিছু বাদ দিয়ে আমি তখন ডিরেক্টলি মায়ানমা থেকে মাদক সাপ্লাই করতে শুরু করি। আমি ওখান থেকে মাদক সাপ্লাই করি এবং ওই মাদক আমার খালার বাড়িতে রেখে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এগুলো আমি ডিস্ট্রিবিউটার করি। এইভাবে মাদক সাপ্লাই করতে করতে একটা পর্যায়ে আমি বড় একজন মাদক ব্যবসায়ীকে পরিণত হয়ে যাই। অনেকের কাছে তখন আমি মাদক ব্যবসায়িক বা মাদক আতিক নামে পরিচিত হয়ে যায়। তখন এই জিনিসটা এক কান দুকান হতে হতে আমার পরিবারের কানে চলে আসে, আমার আব্বা আম্মার কানে আসে। আমি তখনও ঘরের মধ্যে প্রচুর পরিমাণের মাদক নিতাম।
মানে এমন কোনো দিন ছিল না বা এমন কোনো রাত ছিল না যে আমি নেশা করতাম না। এক পর্যায়ে আমার আব্বা আম্মা দুজনেই প্রচুর ক্ষিপ্ত হয়ে যায় এবং তারা অনেকটা রেগে যায়। এই মুহূর্তে আমার বড় ভাইয়া তখন সিদ্ধান্ত নিল, আমার মেজো ভাইয়া কিন্তু ওই সময় পর্যন্ত বিয়ে করে নেয়। আমার মেজো ভাই, আমার বড় ভাইয়া তখন সিদ্ধান্ত নিল, আমার আব্বা আম্মাকে বললো একটা কাজ করেন, আতিকুর রহমানকে বিয়ে করাই দেন, এবং বিয়ে করাই দিলে যখন তার ঘরে বউ আসবে তখন এই বউ তাকে এইসব নেশা থেকে মুক্ত করতে পারবে, কারণ বউ যদি থাকে তাহলে আর আতিক নেশা করবে না। এই বলে আমার পরিবার থেকে তখন আমাকে বিয়ের জন্য প্রেশার দেওয়া হয় যে বিয়ে করাবে। তো বিয়ে শাদী করা না করা বা বিয়ে, এই নিয়ে আমার মাথায় কোনো চিন্তা ভাবনা নাই যে পরিবার আমাকে বিয়ে করাবে আর বিয়ে করলে যে আমি ঠিক হয়ে যাব, বিষয়টা কিন্তু এরকম ছিল না। আমার পরিবারের একটা ভ্রান্ত ধারণা ছিল যে আমি যদি বিয়ে করি তাহলে হয়তো এই মাদক টাদক সব কিছু থেকে আমি বেরিয়ে আসতে পারবো। আব্বা আম্মা ভাই যারা ছিল সবাই তখন আমার জন্য মেয়ে খুঁজতেছে। এরকম করে করে খোঁজাখুঁজি করতে করতে ঝুমুর নামের একটা মেয়ে আমার জন্য তারা ঠিক করে, এবং ওই মেয়েটাও অনেকটা মডার্ন ছিল, যদিও মাদ্রাসায় পড়াশোনা করতো কিন্তু দেখতে শুনতে অনেকটা সুন্দরী ছিল। পরিবার থেকে এই মেয়েটাকে ঠিক করে এবং আমার আব্বা আম্মা আর আমার বড় ভাইয়া দেখে শুনে বুঝে আমার জন্য একটা সুন্দরী মেয়ে বিয়ে করায় আনে, যাতে আমার বউয়ের প্রতি আমার আকর্ষণ জমে, আমি যাতে এইসব নেশা থেকে বেরিয়ে যেতে পারি। এই জন্য আমাকে এরকম একটা সুন্দরী মেয়ে বিয়ে করায়। যাই হোক, আমার বিয়ের অনুষ্ঠান অনেক ধুমধাম করে হয়। আমার এলাকার অনেক লোকজন আসে, গণ্যমান্য লোকেরা আসে, যেহেতু আমাদের পরিবারটা অনেক প্রভাবশালী একটা পরিবার ছিল, এই জন্য পরিবারের বিভিন্ন মানুষরা তখন আমার এই বিয়েতে আসে। যাই হোক, অনেক ধুমধাম করে ঢাকঢোল বাজিয়ে অনেক রাজকীয়ভাবে আমার বিয়েটা সম্পূর্ণ হয়। আমার বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে আমার পরিবারের মানুষরা তখন চিন্তা করতেছিল যে হয়তো আতিকুর রহমান ভালো হয়ে যাবে, কিন্তু আমিও বাসর ঘর যেদিন আমার ছিল সেদিনও আমি মাদক সেবন করি, এবং আমার বউ এটা দেখার পরের দিনে আমাকে ছেড়ে চলে যায়, মানে আমার বাড়ি ছেড়ে চলে যায়, এবং দীর্ঘ প্রায় 1 মাসের মতো ও আমার বাড়িতে আসে নাই। 1 মাস পরে আমার আব্বা আম্মা এবং এলাকার অন্য লোকজনে গিয়ে খুব কষ্ট করে আমার বউকে আমার কাছে আনে। এরপরে আমি মাদক সেবন করতাম, কিন্তু এরপরে আমি ঘরে কোনো মাদক নিতাম না, আমি বাসার বাইরে মাদক নিতাম, ঘরের বাইরে মাদক নিতাম, এবং মাদক নেওয়ার পর আমি তখন বাসায় আসতাম, মাদক ব্যবসাও করতাম, সাথে সাথে মাদক সেবনও করতাম। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার বউ বেবি কনসেপ্ট করে, মানে আমার বউয়ের পেটে সন্তান আসে। তা বউয়ের পেটে সন্তান আসার পরে আমি ওই সময় হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিলাম যে আমি এরকম মাদক খাওয়াটা ছেড়ে দিব। মানে জানি না কেন আমার ভিতরে এই জিনিসটা চলে আসলো, আমি একটা সময় মাদক নেওয়া বন্ধ করে দিলাম। দীর্ঘ প্রায় 15-20 দিনের মতো আমি খুব অনেক কষ্ট করে মাদক সেবন থেকে দূরে থাকলাম, কিন্তু 15-20 দিন পরে আমি কোনোভাবেই নিজেকে আর ধরে রাখতে পারলাম না। যেদিনে আমার একটা কন্যা সন্তান হলো তার আগের দিনে আমি পুনরায় আবারও মাদকের আড্ডায় বসি। এরপরে আমি এভাবে কন্টিনিউ মাদক খেতে খেতে বা মাদক ব্যবসা করতে করতে আমাদের এলাকার একদিন হঠাৎ করে শুক্রবারে আমাদের এলাকার পুলিশের গাড়ি এসে বা পুলিশের ভ্যান এসে আমাকে উঠায় নিয়ে যায়। আমার আব্বার কাছে ডিরেক্টলি এসে অভিযোগ জানায় যে আপনার ছেলে মাদক ব্যবসা করে, বিভিন্ন জায়গায় মাদক সাপ্লাই করে, আমাদের কাছে রিপোর্ট আছে। মাদকের 0% অভিযানে পুলিশ তখন আমাকে আটক করে। আমাকে আটক করার পরে আমাদের এলাকার যে লোকাল থানা ছিল ওই থানাতে আমাকে তখন নিয়ে যায়, এবং আমাদের বাড়িতে এই প্রথম পুলিশ ঢুকে। এত বৎসরে আমার পূর্বপুরুষের কোনোদিন আমাদের বাড়িতে পুলিশ আসে নাই, এবং কাউকে কখনোই কোনো হামলা বা পুলিশ গ্রেপ্তার করে নাই। তো তখন আমার বড় 2 ভাই বড় মাওলানা এবং আমার আব্বাও ডাবল হাজি। আমাদের পরিবারটা মুসলিম সম্ভ্রান্ত একটা পরিবার, কিন্তু ওই পরিবারের সন্তান হওয়ার পরে মাদকের জন্য পুলিশ আমাকে থানায় ধরে নিয়ে গেছে। এইটা আসলে আমার আব্বা খুব স্বাভাবিকভাবে মানতে পারে নাই। আব্বা ডিরেক্টলি আমার আম্মাকে বলে দেয় আজকের পর থেকে কোনোভাবে আতিক যাতে আমার পরিবারে ঢুকতে না পারে। সে সময় আমার বউ আবারও বেবি কনসেপ্ট করে, আমার বউয়ের পেটে আবারও বাচ্চা আসে। ওই সময়ে আমি প্রায় টানা 7 মাসের মতো জেলে থাকি। 7 মাস পরে জেলে থাকি, এবং 7 মাস জেলে থাকার পরে আমার আব্বা আম্মা কেউ কিন্তু আমাকে ছুটায় নাই। 7 মাস পরে আমি জেল থেকে ছুটে আসি, মানে বের হই, এবং বের হওয়ার পরে আমি বাড়িতে ঢুকি। তখন আমার বউয়ের পেটে বাবু আছে। বাড়িতে ঢুকা মাত্রই আমার পরিবার থেকে আমাকে টোটালি বলে দেওয়া হয় আমি যাতে এই পরিবারে না ঢুকি। আমি আমার আব্বা আম্মার কাছে ক্ষমা চাই এবং আমি তাদের কাছে মাপ চাই। বড় ভাই ভাবি মেজো ভাই ওই সময়টা পর্যন্ত কিন্তু মেজো ভাইয়া বিয়ে করে নেই। তো আমার মেজো ভাইয়া কিন্তু একজন মাওলানা ছিল। তো আমি সবার কাছে বলি আমার ভুল হয়ে গেছে, কিন্তু কেউ আমাকে আর আমার ওই ভুলটা ক্ষমা করে আমাকে পরিবারের আর জায়গা দিল না। আমাকে তখন পরিবার থেকে টোটালি বের করে দেওয়া হলো, এবং বের করে দেওয়ার পরে আমি তখন চট্টগ্রাম শহরে চলে গেলাম। তো আমার চট্টগ্রাম শহরে যাওয়ার পর আমি জানতে পারি যে আমার আরেকটা কন্যা সন্তান হয়। আমার দুইটা কন্যা সন্তান হয়। আমার মেয়েটা যেদিন হয়, আমার সেকেন্ড মেয়েটা হওয়ার পরে আমি খুব চেষ্টা করেছি আমার মেয়েটাকে একটা নজর দেখার জন্য।
আমি পরিবারে আসবো বা বাড়িতে যাব, কিন্তু আমার বাবা মা, আমার বড় ভাইয়া তারা আমাকে বাড়িতে ঢুকতে দেয় নাই। আমাকে টোটালি বাড়ি থেকে বের করে দিয়েছে এবং বলেছে আমি যাতে কোনোদিনও আমার বাড়ির ত্রিসীমানার মধ্যে না যাই এবং আমি যাতে কোনোভাবে আমার পরিবার নিয়ে কারোর সাথে কোনো কথা না বলে, আমার পরিবারের পরিচয় যেন আমি কারো কাছে না দিই। আসলে কি সত্যি কথা বলতে কি জানেন, আমাদের পরিবারটা এমন একটা পরিবার ছিল যে আমাদের পরিবারের নাম শুনলে ভাগে মহিষে এক গাঁটে জল খাইতো। এত বড় ধর্মীয় একটা মুসলিম পরিবার ছিল আমাদের, কিন্তু এই পরিবারের সন্তান হওয়ার পরে আমি এতটাই ব্যাপতে চলে গেছি যে আমার ওই পরিবারের পরিচয় দিতে আমার লজ্জা করতেছিল। যাই হোক, একটা সময় চট্টগ্রাম শহরে চলে আসি এবং আসার পরে সেই একইভাবে আমি তখন একটা রুম ভাড়া করি এবং একটা রুম ভাড়া করার পরে ওই রুমের মধ্যে থাকতাম এবং একইভাবে ওই মাদক সাপ্লাই করতাম, মাদক আনতাম এবং মাদক এনে খুব ছোট আকারেও, তখন কিন্তু আর বড় ছিল না, কারণ জেল থেকে বেরোয়ার পরে আমার পুঁজি টুজি সব কিছু শেষ হয়ে যায়, ওরকম কোনো টাকা পয়সা আমার কাছে থাকে না, আমি প্রচণ্ড রকমের অভাব অনটনে পড়ে যাই। এরপরে আমি নিজে নিজে খুব ছোট পরিসরে আমি তখন এই মাদক ব্যবসাটা চালাই, মানে অল্প অল্প কিছু মাল আনি মায়ানমার থেকে এবং এই মালগুলো আচারের কন্টেনারে করে আসে এবং আচারের সাথে আসার পরে মালগুলো আমরা তখন আলাদা করি এবং আলাদা করার পরে আমরা এগুলো আস্তে আস্তে করে সেল করতে থাকি, মানে আমি সেল করি। বিশেষ করে আমার কোনো এজেন্ট ছিল না, আমি নিজেই মাল আনতাম এবং নিজেই মাল বিক্রি করতাম। এরকম করে করে যে টাকা ইনকাম করতাম, দেখা যায় ওই টাকা দিয়েই আমি জাস্ট মাদকই সেবন করে ফেলতাম। আমার কাছে অবশিষ্ট কোনো টাকা থাকতো না, মানে কোনো রকমের টাকা পয়সা থাকতো না, সবসময় একটা অভাবের মধ্যে থাকতাম। দেখা যায় প্রত্যেকটা সময় একটা অভাব অনটনে থাকতো। আমার কিন্তু প্রচুর টাকা ইনকাম হতো যে হতো না যে বিষয়টা তা না, কিন্তু যে পরিমাণে টাকা আমি ইনকাম করতাম সে পরিমাণে টাকাই আমি আবার মাদকের পিছনে ব্যয় করে ফেলতাম। এই জন্য আমার কোনো বেনিফিট ছিল না, কোনো পুঁজি ছিল না। আমার যখনই আমার 2টা কন্যা সন্তানের কথা মনে হতো আমি তখনই মাদক সেবন করতাম, আমার বউয়ের কথা মনে হতো আমি তখনই মাদক সেবন করতাম। আমার পরিবার, আমার আব্বা আম্মা এবং আমার বড় ভাই টোটালি বলে দিছে আমি যাতে কোনো দিনও আমার পরিবারের মধ্যে না ঢুকি এবং আমি যদি কখনো আমার পরিবারে যাই তারা আমাকে কুকুরের মতো পিটায় বের করে দিবে, এরকমভাবে এলাকার লোকজনের কাছে হুমকি ধমকি দিতে থাকে। তা আমি আমার সন্তানের কাছে যেতে পারি না, আমার বউয়ের কাছে যেতে পারি না। দীর্ঘ বছর আমি তখন চট্টগ্রামে পড়ে থাকি। এইভাবে চট্টগ্রামে পড়ে থাকতে থাকতে একদিন হলো কি, সকালবেলা, আপনার শীতের সকাল ছিল, শীতের সকালে আমি কি করলাম, মাদকের সাপ্লাইয়ের জন্য, মানে মাদক ডেলিভারি দেওয়ার জন্য আমি তখন মানে সকালবেলা ঘুম থেকে উঠলাম বা বের হলাম। বের হওয়ার পরে হঠাৎ করে দেখতেছি একটা মেয়ে একটা হলুদ পোশাক পরে আছে, একটা হলুদ পোশাক পরিত একটা মেয়ে আমারে বলতেছে, ভাইয়া সামনের দিকে যদি একটা সিএনজি পান একটু আসতে বললেন তো এখানে। তো এই মেয়েটা একটা হলুদ পোশাক পরে আছে এবং মেয়েটা অনেকটা লম্বা না, একটু মানে মিডিয়াম লম্বা, স্বাস্থ্যটা ভালো। মানে আমার কাছে এই প্রথম, মানে আমার জীবনে এই প্রথম কোনো একটা মেয়ের দিকে আমার নজর গেল। এ পর্যন্ত কিন্তু কোনো মেয়েরে আমার ভালো লাগে না বা কোনো মেয়ের দিকে আমার এরকম করে নজর যায় না। এই প্রথম কোনো একটা মেয়ের দিকে তাকানোর পরে আমার ভিতরে কেমন জানি একটু নাড়া দিয়ে উঠলো, মানে মেয়েটাকে আমার অনেকটা ভালো লাগলো। তো মেয়েটা যখন এটা আমাকে বললো, আমি তখন কী করলাম, সামনে থেকে একটা সিএনজিকে ডাকলাম, ডাইকা আমি সিএনজিটাকে সহ নিয়ে আসলাম। আসার পরে মেয়েটা আমাকে দেখে বলতেছে, ভাইয়া আপনি কই যাবেন? তাই আমি বললাম যে আপনি কোথায় যাবেন? মেয়েটা বললো আমি মার্কেটে যাব। তো আমি বললাম তো এখনও তো মার্কেট খোলে নাই। বলে মার্কেটের ওই দিকে আমি একটা বাসায় যাব, তো আপনি কি যাবেন সাথে? আমি বললাম যে না ঠিক আছে তাহলে আপনি যান। পরে মেয়েটা সিএনজিতে উঠে গেল, কিন্তু যেই সিএনজিতে উঠলো ওই সিএনজি ড্রাইভারটারে কিন্তু আমি এবার চিনি, ও আবার নেশা টেশা করে, আমার কাছ থেকে মাল নেয়। তো ওই দিনে আপনার দুপুরবেলা ওই সিএনজি ড্রাইভারটার সাথে আমার আবারও দেখা হয়। দেখা হওয়ার পরে ওর নাম ছিল সাজ্জাদ। আমি বললাম, সাজ্জাদ ভাই আপনি যে সকালবেলা একটা ভাড়া মারলেন, একটা মেয়েরে নিয়ে গেছিলেন, মেয়েটারে কই নিয়ে গেলেন? উনি আবার তখন বলে, একটা বাসার সামনে নামাই দিয়ে আসছি। একটা বাসার সামনে নামাই দিয়ে আসছি। কোন বাসার সামনে নামাইছেন আর মেয়েটা কোথায় থেকে আপনি কি জানেন? বলে না ভাই, কোন বাসার সামনে নামাইছি শুধু এই বাসার নামটা, মানে বাসার ঠিকানাটা আমার আছে। পরে আমি বললাম যে ঠিক আছে, কোন বাসার সামনে মেয়েটাকে নামাইছেন ওই বাসার ঠিকানাটা দেন। পরে আমি ওই বাসার ঠিকানাটা নিলাম এবং বাসার ঠিকানাটা নেওয়ার পরে আমি মাঝে মাঝে ওই বাসাটার সামনে ঘোরাফেরা করতাম। তো বাসাটা অনেক বড় লোকের একটা বাসা ছিল, মানে অনেক বড় লোকের এরিয়া, বড় লোকের একটা জায়গা। কিন্তু বাসার সামনে আমি প্রায় প্রত্যেক দিনই ঘুরতাম, কিন্তু কখনোই ওই মেয়েটাকে আর দেখতে পাইতাম না, মানে মেয়েটাকে আমি টোটালি আর দেখি নাই। তা আমার ভিতরে তখন এই জিনিসটা মনে হলো যে এই মেয়েটা আসলো কোত্থেকে, মানে কোন জায়গা থেকে আসলো, এবং যে বাসার ঠিকানা আমাকে দিল সাজ্জাদ ভাই, ওই বাসায় যাওয়ার পর তো আমি মেয়েটার আর দেখলাম না। তো আমার কাছে মনে হলো হয়তো মেয়েটা এইবারে বাসায় বেড়াইতে আসছে, বা হয় না যে ক্ষণিকের কোনো আত্মীয়, এরকমভাবে হতে পারে। তো যার জন্য মেয়েটার সাথে আমার আর কোনো দেখা হলো না। এইভাবে দীর্ঘ প্রায় 20 থেকে 25 দিন কেটে গেছে। 20-25 দিন পরে আল্লাহর কি হুকুম, একদিন হঠাৎ করে আবার ওই মেয়েটার সাথে আমার একটা, মানে গরিবুল্লাহ শাহ মাজারের সামনে মেয়েটার সাথে আমার দেখা। হঠাৎ করে মেয়েটার সামনে দেখা, এবং দেখা হওয়ার পরে আমি মেয়েটাকে দেখে ডাক দিছি, আমি আপা একটু দাঁড়ান, এরকম করে ডাক দিছি। দেওয়ার পরে আমার দিকে তাকাইছে।
তাকে আমারে বলতেছে, জি আমারে বলতেছেন? আমি বললাম, জি আপনাকে বলতেছি। তো আমারে বলে, আমি তো আপনাকে চিনি না। আমি বললাম, বোন আপনি ভুলে গেছেন, আজ থেকে বেশ কয়েকদিন আগে আপনি আমাদের মহল্লার মধ্যে দাঁড়াই ছিলেন সকালবেলা, আমি একটা সিএনজি ঠিক করে দিয়েছি আপনাকে। পরে বলে, আমার মনে নাই, আমি আমার ম্যাডাম আছে মার্কেটে, আমি চলে যাচ্ছি। তো আমার সাথে খুব তাড়াহুড়ো করে যাচ্ছে। এবার আমি মেয়েটারে ফলো করতে শুরু করি, মানে কোথায় যাই দেখলাম যে মেয়েটা কী করলো, একটা মার্কেটে ঢুকলো। মার্কেটে ঢুকার পরে একটা বয়স্ক মহিলাকে সাথে নেওয়ার পরে একটা সাদা প্রাইভেট কারে উঠলো। আমিও মুহূর্তের মধ্যে একটা সিএনজি নিয়ে প্রাইভেট কারটা ফলো করতে শুরু করলাম, এবং ফলো করার একটা পর্যায়ে মেয়েটা তখন ওই যেই ঠিকানাটা, মানে সাজ্জাদ ভাই আমাকে যেই ঠিকানা দিয়েছিল ওই বাড়ির মধ্যেই ঢুকলো বৃদ্ধ মহিলাটাকে নিয়ে। আর ঢুকার পরে আমি তখন দারোয়ানের সাথে, মানে বাড়ির যে দারোয়ান ছিল ওই দারোয়ানের সাথে কথা বলতেছিলাম যে এই মুহূর্তে যে মেয়েটা ঢুকলো বৃদ্ধ মহিলাটাকে নিয়ে, এই মেয়েটা কে? পরে দারোয়ান আমাকে বলতেছে, এই মেয়েটা এই বাসায় কাজ করে, কাজের মেয়ে। তো কাজের মেয়ে কথাটা শোনার পরে আমি একটু, মানে হঠাৎ করে একটু থমকে গেলাম, মানে একটু দাঁড়ায় গেলাম যে কাজের মেয়ে, তা কাজের মেয়ের মতো কিন্তু মেয়েটাকে মনে হয় না। মানে যে কেউ দেখলে বলবে যে মেয়েটা বড়লোকের কোনো মেয়ে এবং শিক্ষিত কোনো মেয়ে। মানে কাজের মেয়ে, একটা মেয়ে, যে একটা মানুষ যে কাজ করে তাকে কোনোভাবেই মনে হবে না যে সে কোনো কাজের মেয়ে, মানে এতটাই মডার্ন চলাফেরা তার। তো যাই হোক, দারোয়ানের কাছ থেকে তখন আমি বললাম যে মেয়েটার ফোন নাম্বারটা আছে কিনা। তো দারোয়ানের সাথে একটু সম্পর্ক করে, সত্যি কথা বলতে 500 টাকা দারোয়ানকে দিয়ে এরপরে আমি কাজের মেয়ের নাম্বারটা আমি দারোয়ানের কাছ থেকে নিলাম। কাজের মেয়েটার নাম ছিল নীলা নামের ওই কাজের মেয়ের নাম্বারটা আমি তখন দারোয়ানের কাছ থেকে নিলাম। নেওয়ার পরে আমি 2 দিন হয়ে গেল মেয়েটার কোনো ফোন টোন দিই না। বড় লোকের বাসায় কাজ করে তো দেখা যায় বাসা থেকে বের হয় না, বেশিরভাগ সময় বাসার মধ্যে থাকে। তা 2 দিন পরে আমি কিন্তু আবার যখন নেশা করতাম তখন ভাই আমার কণ্ঠ খুব সুন্দর থাকতো এবং আমি খুব ভালো কথা বলতে পারতাম। এবং নেশা করার পরে আমি একদিন মেয়েটারে ফোন দিলাম, মানে 2 দিন পরে আমি মেয়েটারে ফোন দিলাম। দেওয়ার পর ও তখন ফোনটা রিসিভ করলো। আমি তখন সালাম দিলাম, আসসালামু আলাইকুম নীলা আপু, ভালো আছেন? পরে আমারে বলে, জি ভালো আছি ভাইয়া, আপনাকে তো চিনলাম না, কে আপনি? আমি বললাম, আমার নাম আতিকুর। বলে, আতিকুল নামের কাউরে তো আমি চিনি না। আমি বললাম, দেখেন আপনি আমারে বারবার অ্যাভয়েড করতেছেন, অবহেলা করতেছেন, এ তো ঠিক না। পরে আমাকে বলে, ভাই এরকম করে বলতেছেন কেন? আমি তো কাউরে অবহেলা করি না, বা এরকম কোনো ব্যক্তি তো আমার জীবনে নাই যারা আমি অবহেলা করতে পারি। আমি বললাম, আপনি চিন্তা করে দেখেন, আপনি আমি 2বার হেল্প করছি, এরকমভাবে পরিচয় দিলাম। দেওয়ার পরে ও তখন মনে হয়েছে যে হ্যাঁ, মাজারের সামনে আমি ওর সাথে কথা বলার জন্য চেষ্টা করেছি কিন্তু বলতে পারি নাই। ও বলে, ভাই আমি আপনার সাথে কথা বলতাম, আমি আপনাকে পরে চিনতে পারছিলাম, কিন্তু দেখা গেলো যে আমার ম্যাডাম আছে, তো আমি ম্যাডামকে নিয়ে চলে আসছি, এই জন্য আর আপনার সাথে কথা বলতে পারি নাই। পরে আমি বললাম যে খুব ভালো কথা, আপনি আপনার ম্যাডামের সাথে চলে গেছেন, তো আমি আপনার সাথে একটু কথা বলি আজকে, সমস্যা নাই তো? বলে, না 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 সমস্যা নাই, বলেন। তো ওই দিনই মেয়েটার সাথে আমি অনেকক্ষণ কথা বলি, মানে জিজ্ঞেস করি যে মেয়ের পরিচয়। তো মেয়ে আমাকে বলে যে দেখেন, অনেক ছোটোবেলায় আমাকে উনি নিয়ে আসে, মানে আমি এখন যার বাসায় আছি উনি আমাকে নিয়ে আসে, এবং আমাকে নিয়ে আসার পর উনি ছোটোবেলা থেকে আমাকে বড় করে। আমার বাবা মায়ের কোনো ঠিকানা আমার ঠিক জানা নাই, আমি ওনার কাছে থাকি এবং ওনার কাছে আমি বড় হই। তো ওনার মেয়েরা দেশের বাইরে থাকে, মানে সবাই ইউরোপ আমেরিকাতে থাকে, ওনার ছেলে মেয়ে সবাই। ওনার হাজব্যান্ড মারা গেছে, উনি দেশে একাই থাকে, তো আমি ওনার সাথে সাথে থাকি। আমি তখন বললাম, বাহ তাহলে তো খুব ভালোই হয়, আপনি তো তাইলে অনেক ভালো আছেন। বলো, অনেক ভালো আছি। এইভাবেই 2-3টা দিন আমি এই মেয়েটার সাথে কথা বলি। এরই মাঝে আমার যে বউ আছে ঝুমুর, বা আমার যে সন্তান, দীর্ঘ প্রায় 1 বছরের চেয়েও বেশি সময় কেটে যায় আমার ওই ওয়াইফের সাথে বা আমার সন্তানের সাথে আমার কোনো যোগাযোগ নাই। আমার ভাই, আমার ভাইয়েরা, আমার বাবা আমাকে টোটালি আমার পরিবারের মধ্যে ঢোকাটাই আমাকে নিষেধ করে দেয়, যে আমি কোনোভাবেই পরিবারে যেতে পারবো না, পরিবার থেকে আমাকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেয়। এই কষ্টটা বা এই যে একটা দুঃখ, এটা আমি পৃথিবীর কাউরে বিশ্বাস করাতে পারি না। আমার জীবন নষ্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার বড় ভাই আর আমার বাবা, কারণ তারা যদি আমাকে সেই সময় পরিবারে ঢুকতে দিত তাহলে আমার জীবনটা এরকমভাবে নষ্ট হয় না। কিন্তু আমার বড় ভাইয়া আর আমার বাবা কোনোভাবে আমাকে বাড়ির ত্রিসীমানায় ঢুকতে দেয় নাই, কুকুরের মতো দূর করে আমার বউ আর সন্তানের কাছ থেকে আমাকে দূরে রেখেছিল। যাই হোক, আমি নীলার দিকে যাই, এরপর আমি নীলার সাথে কথা বলতাম। যখনই মন খারাপ লাগতো আমি নীলার সাথে কথা বলতাম। এভাবে বেশ কয়েকদিন কথা বলার পরে আমি একদিন নীলাকে বললাম যে নীলা, আমরা কি একটু দেখা করতে পারি? মানে দেখা করার জন্য তারা অনুরোধ করলাম। পরে সে আমার বলল, আচ্ছা ঠিক আছে, মানে বলার সাথে সাথে সে রাজি হয়ে গেল। পরে ইউরোকিং বলে একটা রেস্টুরেন্ট আছে আপনার চট্টগ্রামে, তো আমি বললাম যে আমরা ইউরোকিংয়ে বসবো, তা তুমি যদি আসো। পরে তার সাথে কথাবার্তা হওয়ার পরে একটা রেস্টুরেন্ট ইউরোকিংয়ে আমি তখন তার সাথে সর্বপ্রথম দেখা করি। তো যেদিন তার সাথে দেখা করতে যাই, সে ভাই এমন পোশাক পরে আসছে, মানে ও যে কাজের মেয়ে, আমি যদি সাপ গলায় দিয়েও বলি পৃথিবীর কেউ বিশ্বাস করবে না। আর বড় কথা হচ্ছে, ও বড় লোকের বাড়িতে ছোটোবেলা থেকে ছিল, তো ওই বাড়িতেই বড় হয়েছে। এই জন্য দেখা যায় তার চলাফেরা সব কিছু খুবই মডার্ন, মানে খুবই মডার্নলি তার চলাফেরা। এবং তার পাসপোর্ট আছে, সে দেশের বাইরেও গিয়েছে তার ম্যাডামের সাথে, অনেকবার দেশের বাইরে গিয়েছে।
তা এরকমও অনেক রেকর্ড বা এরকম অনেক কিছু আছে। তো সেদিন আমি তার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলি। সে আমাকে জিজ্ঞেস করে আমার পরিবার সম্বন্ধে। আমি তখন সব কিছুই তাকে বলি। শুধুমাত্র আমার বউ আর সন্তানের কথা আমি তারে বলি না। কারণ আমার বউ আর সন্তানের কথা বলি না, কারণ বউ সন্তানের কথা বললে হয়তো সে আমার সাথে রিলেশন করবে না বা আমার সাথে সম্পর্ক করবে না। এই ভয়ে আমি আমার বউ আর সন্তানের কথা তারে বলি না। তো বউ সন্তানের কথা না বললেও আমি পারিবারিক বিষয়ে আমার আব্বা, আম্মা বা এই সমস্ত কিছুই তার সাথে বলি। এবং সেদিন ইউরোকিংয়ে বসে আমি তাকে এটাও বলি যে আমি আসলে মাদক সেবন করি। এই সত্যিটা আমি তাকে স্বীকার করি যে আমি এটা ছাড়া আমি থাকতে পারি না, এটা আমি সেবন করি। ওদিন সে আমাকে ওইদিন খুবভাবে বুঝায় যে একটা মানুষ যখন এই মাদকটা সেবন করে তখন সে মানুষ থাকে না, মানুষ থেকে পশু হয়ে যায়। আপনার খুব উচিত এটা ছেড়ে দেওয়া বা এইভাবে মাদক নেওয়াটা ঠিক না। ওইদিন আমাকে ও খুবভাবে বুঝায়। এবং এরপরে দেখা যায় বিভিন্নভাবে আমি ওর সাথে ফোনে কথা বলতাম, দেখা করতাম, এবং এরকম করতে করতে আমাদের দুজনের মাঝে একটা মিষ্টি মধুর প্রেমের সম্পর্ক শুরু হয়। মানে সম্পর্কটা এতটাই গভীর হয় যে আমি আমার বউ আর সন্তানদের জন্য যে আমার ভিতরে একটা কষ্ট ছিল, একটা যন্ত্রণা ছিল, আমি অলওয়েজ আমার বউ আর সন্তানদেরকে মিস করতাম। এই মিস করাটা আমি সম্পূর্ণভাবে ভুলে যাই। আমার সন্তানের কথা, আমার বউয়ের কথা, আমার বাবা মার কথা, আমার ভাইদের কথা, ভাবির কথা, কারো কথা আমার আর তখন মনে থাকে না। আমার মনের ভিতরে তখন শুধুমাত্র নীলা বসবাস করতে থাকে। আমি যখনই মন খারাপ থাকে নীলার সাথে কথা বলি, এবং যখনই সময় পাই নীলাকে নিয়ে চট্টগ্রামের খুব সুন্দর সুন্দর দর্শনীয় জায়গাগুলোতে আমি নীলার সাথে ঘুরতে চাই। এইভাবে নীলার সাথে ঘোরাফেরা করতে করতে আমাদের দুজনের সম্পর্কটা এতটাই গভীর হয়ে যায় যে নীলও আমাকে ছাড়া বাঁচে না, আমিও নীলাকে ছাড়া বাঁচি না। এরকম করতে করতে দীর্ঘ প্রায় 8 থেকে 9 মাসের মতো আমাদের মাঝে সম্পর্কটা থাকে। এবং এই 8-9 মাসের মাঝে বিয়ে ছাড়াই নীলার সাথে আমার বেশ কয়েকবার শারীরিক সম্পর্কও হয়। আমরা শারীরিক সম্পর্কে লিপ্ত হতাম। ও আমি যে ফ্ল্যাটে থাকতাম আমার ফ্ল্যাটে আসতো, এবং আসার পর আমরা দুজনেই একসাথে থাকতাম, স্বামী স্ত্রীর মতোই থাকতাম। কখনো সে রাতের বেলায় থাকতো না, দিনের বেলায় আসতো, এবং দিনের বেলা আসলে আমরা ওভাবেই থাকতাম। এভাবেই দীর্ঘ 1 বছর ধরে সম্পর্কটা সামনের দিকে যায়। এবং 1 বছর পরে আমি তখন নীলারে বললাম যে নীলা, আমরা আসলে বিবাহ করে ফেলি। এভাবে তুমি আমার ফ্ল্যাটে আসো, আমি তোমার সাথে থাকি, বিষয়টা আমার কাছে ভালো লাগে না। এবং তখন কিন্তু আমি মাদকটা অনেক অংশেই ছেড়ে দিই, এবং নীলাই আমাকে এই মাদক থেকে দূরে সরিয়ে আনে। এটা সত্যিকার তো আমাকে একটু 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 করে ভালোবাসা দেয়, এবং ওর ভালোবাসা পেয়েই আমি একটা সময় এই মাদকটাকে সম্পূর্ণভাবে ছেড়ে দিই। মাদকের কাছ থেকে আমি সম্পূর্ণভাবে দূরে সরে যাই, এবং এইটাই শুধুমাত্র তার ভালোবাসার কারণেই হয়েছে। ও আমাকে সত্যিকারে ভালোবাসা দিয়েছে, যেটা আমার বউ আমাকে দিতে পারেনি। এই ভালোবাসা পেয়ে আমি সম্পূর্ণ মাদক টাদক সব কিছু ছেড়ে দিই। দীর্ঘ 1 বছর সম্পর্কটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার পরে আমরা তখন দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হই। ওইরকমভাবে কোনো কলমা কাবিন করি না, শুধুমাত্র মাজারে গিয়ে দুজনে কলমা পড়ি। এবং মাজারে গিয়ে কলমা পড়ি। কলমা পড়ার পরে ওর সাথে তখন আমার এই মধুর একটা সম্পর্ক, স্বামী স্ত্রীর একটা সম্পর্ক তখন একটু একটু করে সামনের দিকে যাচ্ছিল। ও যে কোনো সময় আমার বাসায় আসে, এবং আমি ওর বাসা মানে ওরে নিয়ে ঘুরতে যাই। তখন আমরা তো আসলে লিগেল স্বামী স্ত্রী। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ও তখন করলো কি, ওর ম্যাডামের কাছে আমার বিষয়টা একটু একটু করে জানাতে শুরু করলো, মানে বুড়ির কাছে। এবং ম্যাডামের কাছে জানানোর পরে একদিন ও আমাকে বলতেছে যে আমার ম্যাডাম তোমাকে আমাদের বাসায় নিতে বলছে। মানে ও আম্মা ডাকতো, যে আমার আম্মা বলছে তোমাকে আমাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য। পরে একদিন ও বাসা আমাকে নিল। নেওয়ার পরে আমি ওই বুড়ির সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম, বুড়ি আমার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বললো। এবার বুড়ির কাছে ও অলরেডি বলে দিয়েছে যে আমি ওকে বিয়ে করছি, ও আমার হাজব্যান্ড, এগুলো বলছে। এখন বলার পরে ওই বুড়ি তখন হঠাৎ করে মানে এই বিষয়টা যখন জেনে গেল যে আমি ওকে বিয়ে করছি বা আমরা স্বামী স্ত্রী, ওই মুহূর্তটাতে বুড়ি তখন সিদ্ধান্ত নিল তার মেয়েদের সাথে কথাবার্তা বলে সে আমেরিকাতে চলে যাবে। ওই বুড়ি তার মেয়েদের কাছে চলে যাবে এরকম একটা পরিকল্পনা করলো, এবং তাদের যে বাড়িটা আছে বা তারা এখন যে বাড়িতে থাকে ওই বাড়িটা ভাড়া দিয়ে দিবে। বাড়িটা ভাড়া দিয়ে বুড়ি তার সন্তানদের কাছে চলে যাবে, এবং নীলাকে বলতেছে যে তুই তোর স্বামীর কাছে চলে যা। বড়লোক মানুষ তো, ভিতরে মায়াটা অনেকটা কম ছিল, মানে ভিতরে কোনো মায়া ছিল না। এই যে ছোটোবেলা থেকে যে মেয়েটাকে বড় করছে, যে মেয়েটা তার সাথে ছিল, এবং হঠাৎ করে যখন জানতে পারছে মেয়েটা বিয়ে করে ফেলছে, তখনই সাথে সাথে মেয়েটাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা বুড়ির মাথায় চলে আসছে। তখন বলতেছে যে তুই তোর হাজব্যান্ডের বাসায় চলে যা, তোর হাজব্যান্ডের সাথে থাক, আর আমি চলে যাব আমার মেয়েদের কাছে। তো তখন আমার মানে ও নীলও খুব কষ্ট পাইলো যে মানে ওনার সাথে এত বছর ধরে ছিলাম, উনি আমাকে হঠাৎ করে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, একটা বারের জন্য কোনো কিছু বলে না। নীলও তখন মানে মনে অনেকটাই কষ্ট পাইছে। হঠাৎ করে জানি না ভাই আমার মাথায় কেন জানি একটা খারাপ চিন্তাভাবনা চলে আসছে। না, আমি আসলে এটাকে খারাপই বলবো। আমি হঠাৎ করে নীলারে বলতেছি, নীলা, যে পরিবারে তুমি আজকে এত বছর ধরে চাকরি করো, আসলে ও যে এত বছর ধরে ওই বুড়ির বাসায় চাকরি করছে, বুড়ি কিন্তু ওরে কোনোদিনও টাকা দেয় নাই। মানে ছোটোবেলায় ওরে কোত্থেকে আনছে, আইনা ওরে লালন পালন করে বড় করছে, কিন্তু কোনোদিন ওই বুড়ি ওকে মাস শেষে কোনো বেতন দিত না।
এমনি রাখতো, খাওয়াইতো, ভিআইপিভাবে যখন যা লাগতো সব কিছু দিত, কিন্তু কখনো মাস শেষে বেতন দিত না। আরেকটা কথা বলতে গেলে সত্যি যে আমি যে বিয়ে করে ফেলেছি হঠাৎ করে, মানে নীলা যে আমাকে হঠাৎ করে বিয়ে করেছে, এই বিষয়ে কিন্তু বুড়ি অনেকটা কষ্ট পাইছে। মানে ওই বৃদ্ধ মহিলাটা মনে অনেক কষ্ট পাইছে। এইভাবে নীলার বিয়েটা উনি মেনে নিতে পারে নাই। তো যাই হোক, এখনও আমাকে বলতেছে যে বুড়ি আমাকে ছেড়ে চলে যাবে। আমি এত বছর বুড়ির কাছে চাকরি করছি, ওই বুড়ির সেবা করলাম, যত্ন করলাম, এত কিছু করলাম, কিন্তু বিনিময়ে তো আমি কিছুই পাইলাম না। পরে আমি একদিন ওরা হঠাৎ করে বলতেছি, একটা কাজ করো, বুড়ি তো কয়েকদিন পরে চলে যাবে, দেখো বুড়ির ঘর থেকে টাকা পয়সা বা অর্থ সম্পদ কোনো কিছু নিয়ে পালিয়ে আসা যায় কিনা। ও তখন আমার বলতেছে, এটা তুমি কি বললা? আমি বললাম, দেখো আমি যেটা বললাম ওইটা আমি তোমার ঠিকই বললাম, কারণ তুমি দীর্ঘ অনেকগুলো বছরে বুড়ির বাসায় চাকরি করতেছো। বুড়ি তোমাকে 1 মাসেরও বেতন দেয় নাই। যদি 1 মাসে তোমাকে 5,000 টাকা করেও বেতন দিত, আজকে কত বছর তুমি বুড়ির ঘরে চাকরি করো, হিসাব করে দেখো যে তুমি কত টাকা পাইতা। কিন্তু সে তোমাকে এই টাকাগুলো দেয় নাই। এবং যখন জানতে পারছে তুমি বিয়ে করে ফেলছো, ওই মুহূর্তে তোমাকে আমার কাছে দিয়ে বুড়ি তখন নিবৃতে স্বার্থপরের মতো চলে যাচ্ছে। তাহলে তোমার কি মনে হয় না যে এই বুড়ি তোমাকে পর্যাপ্ত পরিমাণে ঠকাইছে? আমাকে বলে, হ্যাঁ তুমি তো আমাকে এটা ঠিক কথাই বলছো, বুড়ি মনে হয় আমারে খুব ঠকাইছে। এবং বুড়ি আমাকে আসলে কোনোদিনও মেয়ের নজরে দেখে নাই। যতই আমাকে মেয়ে বলুক বা যাই বলুক, উনি আমাকে আসলে মেয়ের নজরে দেখে নাই। যদি আমি ওনার মেয়ে হইতাম তাহলে উনি আমাকে এইভাবে একা রেখে চলে যেতে পারে না। এবং আমি বিয়ে করেছি এটা জানার পরে উনি আমাকে কানা করেও কোনো স্বর্ণ গয়না দিল না, কোনো অলংকার দিল না। আমি তখন বললাম, তাহলে নীলা, আমি তোমার হাজবেন্ড হিসেবে তোমাকে অনুরোধ করতেছি, ওই বুড়ির ঘর থেকে যা পাবা সব কিছু নিয়ে তুমি পালায়ে চলে আসো। এই কথা বলে আমি তখন এই নীলারে তখন পরামর্শ দিলাম। পরামর্শ দেওয়ার পরে ও তখন আমার পরামর্শ অনুযায়ী কাজ করতে শুরু করলো। একদিন আমাকে ফোন দিয়ে বলল যে, আতিক, আমি কিন্তু এমনি এমনি টাকা পয়সা নিয়ে পালাবো, তুমি কি বলো? আমি বললাম যে হ্যাঁ, তাহলে তুমি এটাই করো এবং টাকা পয়সা নিয়ে তুমি ঘর থেকে পালাও। এবং যেইভাবে আমি ওরে শিখিয়ে দিলাম, সেই একইভাবে একদিন বৃহস্পতিবারের সন্ধ্যাবেলায় এই বুড়ি ডাক্তারের কাছে গিয়েছিল। ও সেদিন যায় নাই, অসুস্থের কথা বলে ঘরের মধ্যেই ছিল। এবং সেদিন ওই বুড়ির ঘর থেকে মোটামুটি খুব বেশি না, প্রায় 8-10 লাখ টাকার মতো গয়নাগাটি হবে। ক্যাশ টাকা ঢুকে সব কিছু মিলিয়ে প্রায় 10 লাখ টাকার মতো হবে। গয়নাগাটি, টাকা পয়সা সব কিছু নিয়ে ও তখন আমার সাথে, মানে আমার বাসায় পালিয়ে চলে আসে। আমার বাসায় পালিয়ে চলে আসে এবং আসার পরে আমি খুবই আতঙ্কের মধ্যে, ভয়ের মধ্যে থাকি যে বুড়ির তো আবার বড়লোক মানুষ, তো হয়তো পুলিশে জানাইতে পারে বা কারো না কারো বলে দিতে পারে। এরকম একটা জিনিস আমার নিজের ভিতরে তখন ভয় লাগতেছিল যে কাউকে বলে দেয় কিনা বা কাউকে জানাই দেয় কিনা। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এইটা, যে এই যে নীলা তার ঘর থেকে প্রায় 10 লক্ষ টাকার গয়নাগাটি বা টাকা পয়সা নিয়ে পালায়ে চলে আসছে, ওই বুড়ি একটাবারের জন্য কারো কাছে কোনো কমপ্লেন করে নাই, থানাতেও কোনো অভিযোগ করে নাই। এবং কারো কাছে এই বুড়ি এই নীলারে খোঁজেও নাই যে নীলা কোথায় গেছে। বা একটাবারের জন্য আমরা দারোয়ানের সাথে মাঝে মাঝে কথা বলতাম, আমি দারোয়ানকে পর্যন্ত জিজ্ঞেস করে না যে নীলা কোথায় চলে গেছে। এবং নীলা তো তার ফোন নাম্বারটা বন্ধ করে রাখছে, মোবাইল বন্ধ। এবং এইভাবে এই বুড়ি, মানে নীলা তার ঘর থেকে পালিয়ে আসার পরে জাস্ট কয়েকদিনের মাথায় বুড়ি তখন তার মেয়েদের কাছে আমেরিকা চলে যায়। বুড়ি তার মেয়েদের কাছে আমেরিকা চলে যায়, কারো কাছে কোনো বিচারও দেয় নাই, কারো কাছে কোনো কমপ্লেনও করে না। এবং ও যে বাসা থেকে এইভাবে টাকা পয়সা নিয়ে পালায় চলে আসছে, এই বিষয়টা থানাতেও কোনো রকমের কোনো রিপোর্ট করে নাই। এবং বুড়ি চলে যাওয়ার পরে ওই বাসাটা তখন অন্য একটা ফ্যামিলিকে ভাড়া দেওয়া হয়। অবশ্যই নীলা বুড়িকে অনেক মিস করতো, খুব কান্নাকাটি করে এবং বলে যে তিনি আমার কাছে আমার মায়ের মতো ছিল, আমাকে অনেক আদর করতো, স্নেহ করতো, ভালোবাসতো। এবং এভাবে হঠাৎ করে চলে যাওয়া বা তার ঘর থেকে আমি টাকা পয়সা নিয়ে পালায় আসছি, আমার নিজের কাছে নিজেকে অনেক বেশি অপরাধী মনে হচ্ছে। মানে গরিব মানুষ হলে যা হয় আর কি, পকেটে টাকা নাই কিন্তু বুকের ভিতরে আবেগটা অনেক বেশি থাকে। তো যাই হোক, আমি ওরা বুঝাইলাম যে এখন তো আর মন খারাপ করে লাভ নাই, তুমি তো চলেই আসছো এবং বুড়িও তো চলে গেছে, সুতরাং আর এইসব নিয়ে কথাবার্তা বলে লাভ নাই, তুমি তোমার মতো করে থাকো। এরকম করে আমরা থাকতেছি। পরে আমার ভিতরে একটা ভয় কাজ করে, না জানি বুড়ি আমেরিকাতে গিয়ে কোনো না কোনোভাবে নীলার নামে বা আমার নামে কোনো মামলা করে দেয়। কারণ বুড়ি হয়তো কোনো কিছু বলবে না, তার মেয়েরা এগুলো জানতে পেরে যদি মামলা করে দেয়, এই ভয়ে আমি হঠাৎ করে একটা সময় নীলাকে বললাম যে নীলা, আমার ভিতরে অনেকটা ভয় কাজ করতেছে, বুড়ি চলে গেছে ভালো কথা, কিন্তু ওইখানে গিয়েও তো চাইলে বুড়ি তোমার ক্ষতি করতে পারবে। কারণ তোমার ভোটার আইডি কার্ড থেকে শুরু করে তোমার সব কিছুই তো ওই বুড়ির কাছে আছে। একটা কাজ করে আমরা এই দেশ থেকে চলে যাই, মানে আমরা এই দেশে না থাকি। পরেও আমারে বলতেছে যে এটা তুমি কি বলো, মানে আমরা থাকবো না এখানে? আমি বললাম যে না, আমরা এই দেশে থাকবো না, কারণ এই দেশে থাকলে আমরা যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারি। এবং যদি কোনো না কোনোভাবে বুড়ি যদি বিদেশ থেকেও যদি কোনো মামলা টামলা করে দেয়, তাহলে আমরা একবার যদি পুলিশের কাছে ধরা খাই, আমাদের সব কিছুই যাবে। পরেও আমারে বলতেছে তাহলে আমরা কি করবো? আমি বললাম যে আমার তখন আমার একটা বন্ধু ছিল, ওর সাথে আবার আমার মাদকের ব্যবসা ছিল, ও থাকতো হচ্ছে দুবাইতে।
তখনও দুবাই চলে যায় এবং ওর সাথে তখন আমার ফোনে যোগাযোগ হয়। যোগাযোগ হলে পরে আমি ওরে বললাম যে এমন এমন ঘটনা, আমার দুবাইতে নেওয়া যাবে কি না, এমন করে ওর সাথে কথাবার্তা বলি। তখন ও আমাকে একটা দুবাইতে একটা রেস্টুরেন্টের ভিসা আমাকে নেবে বলতেছে, কিন্তু আমার বউ নীলাকে নিতে পারবে না। মানে আমি যেতে পারবো কিন্তু নীলা যেতে পারবে না। পরে চিন্তা করলাম যে কী করা যায়, গেলে তো আমরা দুজনেই যেতে হবে এবং আমি তো নীলাকে রেখে যাব না, আর নীলও আমাকে একা ছাড়বে না। পরে মানে অনেক চিন্তা ভাবনা করার পরে আমার ওই দুবাইয়ের বন্ধু আমার বুদ্ধি দিল যে একটা কাজ কর, তুই তোর বউকে ট্যুরিস্ট ভিসা নিয়ে আয় আর তুই কোম্পানির বিষয়ে আয়, তুই কোম্পানির বিষয়ে চলে আয় আর তোর বউকে ভ্রমণ বিষয় নিয়ে আয়, এবং এখানে আসার পর একটা না একটা ব্যবস্থা হবে। পরে আমার ওই দুবাইয়ের বন্ধুর সাহায্য সহযোগিতায় আমি তখন কী করলাম, আমার বউয়ের ট্যুরিস্ট ভিসা লাগালাম, মানে নীলার ভ্রমণ ভিসা লাগাইলাম এবং আমার রেস্টুরেন্টের ভিসা লাগিয়ে দেন আমরা তখন দুজনেই একসাথে বাংলাদেশ থেকে দুবাইতে চলে যাই। তো এই প্রক্রিয়াগুলো করতে অবশ্য অনেকটা সময় লেগেছে এবং অনেক দিনও কেটেছে। আমরা এই সময়ের ভিতরে সব কিছু ঠিকঠাক করি। এই যে আমার জীবনে এত কিছু ঘটে যাচ্ছে বা আমি নীলাকে নিয়ে এত কিছু করতেছি, এর কোনো কিছুই কিন্তু আমার বউ ঝুমুর অথবা আমার 2টা কন্যা সন্তান, আমার কন্যারা কিন্তু তখন দুজনে অনেক বড় হয়ে গেছে, বাট আমার মেয়েদেরকে মানে কেউই কিন্তু জানে না। আমার আব্বা এবং আমার বড় ভাই কেউ কিন্তু জানে না, এবং আমিও কোনোভাবে গ্রামের মধ্যে যাই না, এলাকাতে যাই না, এবং এলাকার সাথে আমার কোনো রকমের কোনো যোগাযোগও নাই, কোনো কথাবার্তা নয়। আমি আমার মতো করে এই চট্টগ্রাম শহরে পড়ে আছি। পরে ভিসা প্রসেসিং হলো, সব কিছু ঠিকঠাক হলো, এবং হওয়ার পরে আমি তখন এই নীলাকে নিয়ে দুবাইতে পাড়ি জমাই। দুবাইতে যাই, যাওয়ার পরে আমার বন্ধু যে রেস্টুরেন্টের কথা বললো, ওই রেস্টুরেন্টে আমার চাকরি হয় এবং সব কিছু মোটামুটি খুব ঠিক থাকে। আমরা একটা বাসা ভাড়া করি, বাসা ভাড়া করি বলতে অন্য একটা ফ্যামিলির সাথে, বাঙালি ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হয়ে উঠি। আমাদেরকে একটা রুম দেওয়া হয়, ওই রুমে আমি আর নীলা থাকি। আমাদের আসলে টাকা পয়সার খুব একটা সমস্যা হয় না, কারণ নগদ অনেকগুলো টাকা আমাদের কাছে থাকে, কারণ নীলা ওই ঘর থেকে অনেক টাকা পয়সা নিয়ে আসে। তো সব কিছু মিলিয়ে দুজনে খুব ভালোভাবেই সময় কাটাচ্ছিলাম, কোনো টাকা পয়সারও কোনো অভাব নাই এবং মানে কোনো দিক থেকে কোনো সমস্যা নাই, মানে সর্বদিক থেকে সব কিছু ঠিক আছে। দুজনে খুব ভালো করে চলতেছে, টাকা পয়সা দুজনের কাছে একদম ভরপুর আছে, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। দুবাইতে ঘুরতেছি, ফিরতেছি, খাইতেছি, এরকম করতে করতে প্রায় অনেকগুলো দিন কেটে গেল। অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে আমার ভিতরে, আমি বাস্তবতার জন্য কথাগুলো বলছি, আসলে কেউ খারাপভাবে নেবেন না, এটা সবার কাছে আমার অনুরোধ। আমি খারাপ ভিডিও দেখতাম, যে ফর্ন যে ভিডিওগুলো খারাপ ভিডিও, আমি খারাপ ভিডিও দেখার প্রতি একটা আমার নেশা ছিল। আমি বিয়ে করার পরেও এই ধরনের ভিডিওগুলো দেখতাম আর কি। তো একদিন আমি নীলা বাসায় ছিল না, আমি একাই ছিলাম। ও জানি কোথায় গেছিলো, মানে দুবাইতে কোনো একটা কাজে গেছিলো, বা আমি বাসার মধ্যে সেদিন একা, আমি ওই দিন মানে আমার কাজে যাই নাই। পরে নীলা বাসায় না থাকার কারণে আমি তখন সর্বপ্রথম আমার মোবাইল ফোন দিয়ে এই ধরনের খারাপ ফর্ন ভিডিওগুলো আমি দেখতে শুরু করি। এখন ভিডিও যখন আমি অন করি, 2-3টা ভিডিওর পরে হঠাৎ করে আমার চোখের সামনে আমার বউয়ের একটা ভিডিও আমার চোখের সামনে পড়ে, আমার বউয়ের ভিডিও, এবং ওই ভিডিওটা প্রায় 8 মিনিটের একটা ভিডিও ছিল। ভিডিওটা দেখার পরে তো আমার মাথায় আসমানটা ভেঙে পড়ছে। আমি এটাকে বারবার জুম করে, বারবার টেনে টেনে ভালো করে দেখতেছি যে এটা আসলেই নীলা কিনা। দেখলাম যে হ্যাঁ, এই ভিডিওটা নীলার, এবং এই ভিডিওটা যে করেছে মানে সে নীলার অনুমতি ক্রমেই করেছে, মানে নীলা এই ভিডিওটার অনুমতি দিয়েছে, মানে ওই ছেলেটা করার জন্য মনে হয় নীলা ইচ্ছা করে ভিডিওটা করতেছে। আমি বারবার চেহারার সাথে মিলাই দেখতেছি যে আসলে এটা নীলা কিনা, কারণ আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছি না। তা আমি তো ওরা এত ভালোবাসি যে কোনোভাবেই ও এরকম কোনো কাজ করবে, এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমি স্বপ্নেও ভাবতে পারি না যে ও কোনো একটা খারাপ কাজ করবে বা খারাপ কোনো কাজের সাথে ও লিপ্ত হবে। দীর্ঘ অনেক বছর ধরে আমার সাথে আছে, আমি ওকে বিয়ে করেছি এবং সুদূর বাংলাদেশ থেকে দুবাইতে নিয়ে আসছি। এখন এই দুবাইতে আসার পরে আমি ওর এরকম ভিডিওটা দেখলাম, দেখার পরে আমার মাথায় মনে হয় আসমানটা ভেঙে পড়লো। আমি ভিডিওটা অনলাইন থেকে ডাউনলোড করলাম, ডাউনলোড করে ভিডিওটা আমি আমার ফোনে রেখে দিলাম। দুবাইয়ের সময় প্রায় বিকেলের দিকে ও তখন আসছে, আসার পরে রান্নাবান্না করতেছে। আমার তখন মনটা খুব খারাপ, আমি ওর সাথে কথা বলি না। তো ও বুঝছে কিছু একটা হয়েছে, যেটা আমি মন খারাপ করে বসে আছি। আমার বলে কী হয়েছে জিজ্ঞেস করে, আমি কোনো কিছু বলি না। তো ওরে এতটাই ভালোবাসতাম যে আসলে এটা মেনে নিতে পারতেছিলাম না আর কি, যে ওর একটা ভিডিও এরকম ভাইরাল, তা আবার অন্য একটা ছেলের সাথে, খুব কষ্ট হচ্ছিল। পরে আমি কান্না করতেছিলাম, রাতের বেলায় খাওয়া দাওয়া না করে আমি ওর পাশেই শুয়েছি, আমরা একই খাটে ঘুমাইতাম। তো আমি অন্যদিকে শুয়ে শুয়ে কান্না করতেছি, মানে হুপিয়ে হুপিয়ে কাঁদতেছি। তা আমার কান্নার শব্দ সব পাওয়ার পরে ও তখন উঠছে, ওইটা লাইট অন করছে। লাইট অন করে আমার বলতেছে, আতিক কী হয়েছে, আতিকুর রহমান কী হয়েছে, আমাকে বলো তুমি কান্না করতেছো কেন? তা আমি কোনো কিছু বলি না, আমাকে বারবার বলতে চাইছি প্লিজ আমার কাছে বলো কী হয়েছে, কান্নাটা কেন করতেছো, আমাকে তো সেটা বলবা, এভাবে কান্না করবা এটা তো হতে পারে না। তা আমি বললাম যে দেখো, আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম এবং আমি তোমাকে এতটাই ভালোবাসতাম যে আমি নিজেকে নিজে এতটা ভালোবাসতে পারি নাই।
আমি আমার পরিবার পরিজন সব কিছু ছেড়ে তোমার হাত ধরে সুদূর বাংলাদেশ থেকে আমি দুবাইতে চলে আসছি এবং দুজনে সুখে দুঃখে একসাথে মিশে আছি। তোমার কোনো কষ্ট হোক এরকম কাজ আমি ভুলেও করি না। আমি তোমাকে এতটা ভালোবাসি, কিন্তু তুমি আমাকে এভাবে ঠকাইলা, আমার সাথে এইভাবে বেইমানি করলা। পরে আমারে বলতেছে, না না তুমি আমার কাছে বলো আমি কিভাবে তোমাকে ঠকাইলাম, কিভাবে বেইমানি করলাম। পরে আমি বললাম, তুমি কি আমার আগে কাউরে ভালোবাসছিলা বা তুমি কি খারাপ কোনো মেয়ে? তারপরে ও বলতেছে, এগুলো কী বলতেছো? পরে আমি ভিডিওটা বের করলাম, ভিডিওটা বের করে ভিডিওটা ওর সামনে দেখালাম যে দেখো তুমি আমাকে কিভাবে ঠকাইছো, আমার সাথে কিভাবে তুমি এরকম করে প্রতারণা করলা, আমার সাথে এরকম করে তুমি বেইমানি করতে পারলা, দেখো। পরে ভিডিওটা দেখাইছি। এখন ভিডিওটা দেখার পরে ও তখন মানে একদম চুপ হয়ে গেছে, কিচ্ছু বলে না। আমি তখন বললাম, নীলা এইভাবে এক একটা মানুষকে ঠকাইলে তুমি, তোমার জন্য আমি কী না করছি বলো? তুমি একটা বাসার কাজের মেয়ে ছিলা, আমি এত সম্ভ্রান্ত একটা পরিবারের সন্তান হওয়ার পরেও আমি তোমাকে ভালোবেসে বিয়ে করে আমি তোমাকে নিয়ে দুবাই আসছি। এরপরে তোমার এই ভিডিওটা ভাইরাল হওয়া বা এই ভিডিওটা কেন এটা ইন্টারনেটে যাবে বা তুমি কেন এরকম খারাপ কাজ করলা? পরও আমাকে বলতেছে, দেখো আগে আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনো, এরপরে তুমি ভুলো। তুমি আমাকে যে ভিডিওটা দেখিয়েছো ওই ভিডিওর মানুষটা আমি, এটা সত্য, এটা মিথ্যা না। কিন্তু বড় কথা হচ্ছে এই ভিডিওটা তোমার সাথে সম্পর্ক হওয়ার আগে আমাদের বাসায় একজন ড্রাইভার ছিল, ওই ড্রাইভারের সাথে আমার একটা প্রেমের সম্পর্ক হয় এবং ওই ড্রাইভার আমাকে বিয়ে করার প্রলোভন দেখে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ও আমার সাথে শারীরিক সম্পর্ক করে এবং ওই শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে। একটা সময় ওর সাথে আমার ব্রেকআপ হয়ে যায়, আমার ম্যাডাম ওকে চাকরি থেকে বের করে দেয়, ও চলে যায়। এরপর থেকে ছেলেটার সাথে আমার আর কখনো কথা হয় নাই, কখনো দেখা হয় নাই। কিন্তু এই সময় যে ভিডিওটা করেছে সেটা কিন্তু আমি জানতাম। এখন এই ভিডিওটা ছেলেটা ইন্টারনেটে কেন ছেড়ে দিল এটা কিন্তু আমি জানি না, কারণ এই ছেলের সাথে আমার এরপর থেকে আর কখনো কোনোদিনও কথা হয় নাই। এই ছেলে কোথায় আছে না আছে এসব কোনো কিছু আমি জানি না। তাই ভিডিওটা ইন্টারনেটে কেন চলে আসলো বা এটা কেন তোমার সামনে পড়লো বা আমি কোনো কিছু বলতে পারি না, এই কথা বলে ও কান্না করতে শুরু করে। তো যখন কান্না করতেছে আমি তখন বললাম, নীলা কান্না করো না, কান্না করতে কোনো লাভ নাই। তো আমাকে বলতেছে, তুমি যেভাবেই পারো ভিডিওটা ডিলিট করার ব্যবস্থা করো, এই ভিডিওটা যাতে ইন্টারনেটে না থাকে, তাহলে আমি কাউরে মুখ দেখাইতে পারবো না। পরে আমি বললাম, তুমি কাউরে মুখ দেখাইতে পারবো না, আর তুমি তো আমার বউ, তাই না? এখন আমি মানুষকে মুখ দেখাবো কেমন করে? আমার তো কাউরে মুখ দেখানোর কোনো উপক্রম না, আমি তো কাউরে আমার মুখ দেখাইতে পারবো না যে আমার বউয়ের 8 মিনিটের একটা খারাপ ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে আছে, তো আমারও তো কাউরে মুখ দেখানো সম্ভব না। পরেও আমারে বলতেছে, তুমি যেভাবেই পারো, যে করেই পারো, তুমি এই ভিডিওটা ডিলিট করার ব্যবস্থা করো। পরে আমি চিন্তা করলাম যে কী করা যায়, এবং আমি এই বিষয়টা আবার কারোর সাথে শেয়ারও করতে পারি না, যে কারোর সাথে যদি শেয়ার করি, আমার বন্ধু আছে ওর সাথেও যদি শেয়ার করে তাহলেও তো ও বিষয়টা জেনে যাবে। হয়তো এরকম একটা খারাপ ভিডিও ইন্টারনেটে বের হয়েছে, ও নিজেও দেখতে চাইবে, মানে সবারই এই ধরনের একটা খারাপ কিউরিওসিটি মনে জাগবে যে ভিডিওটা একটু দেখি। এই জন্য আমি ওরও দেখাইলাম না, না দেখাইয়া পরে চিন্তা করলাম যে কী করা যায়। তা যেই ওয়েবসাইট থেকে এই ভিডিওটা আপলোড করা হয়েছে, মানে যে সাইট থেকে ভিডিওটা আপলোড করা হয়েছে, আমি ওই সাইটটার মধ্যে ঢুকি। সাইটটার মধ্যে ঢুকার পরে অনেক চেষ্টা করি এবং আরেকজন ভাই আমাকে সাহায্য সহযোগিতা করে। ওনার বাড়ি ছিল ইন্ডিয়াতে, ইন্ডিয়ার করাচিতে, পাকিস্তানে ছিল ওই ভাইটার বাড়ি। উনি আমাকে সাহায্য করে এবং তার সাহায্য সহযোগিতায় ওই ওয়েবসাইটের যিনি অনার ছিল উনি ইন্ডিয়ান ছিল। ওই লোকটার সাথে আমি একটা পর্যায়ে যোগাযোগ করতে সক্ষম হই, তিনি থাকে ইন্ডিয়াতে। তার সাথে যোগাযোগ করি এবং যোগাযোগ করে তাকে আমি অনুরোধ করি যে আমার এই বইয়ের ভিডিওটা ডিলিট করে দেন। এটা আমার বইয়ের ভিডিও, এই ভিডিওটা আপনার কাছে কীভাবে গেল এবং আপনি এটা ওয়েবসাইটে কেন ছেড়ে দিলেন, আপনি এই ভিডিওটা ডিলিট করেন। উনি আমারে বলতেছে, না ভাই ভিডিও তো ডিলিট করা যাবে না, আমি তো ভিডিও আপনার কাছ থেকে নিয়ে নেই, এই ভিডিও আমি ডিলিট করবো না। এবং এই ভিডিও থেকে আমার অনেক টাকা ইনকাম হয়েছে। সে আমাকে বলে আমাদের বাংলাদেশি টাকার হিসাবে নাকি এই ভিডিও থেকে সে 20 লক্ষ টাকা ইনকাম করছে। মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে একটা 8 মিনিটের ভিডিও থেকে 20 লক্ষ টাকা কীভাবে ইনকাম করা যায়, আমি কোনোভাবেই বুঝতে পারতেছিলাম না। তবে এই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে, মানে প্রচুর ভাইরাল হয়েছে। পরে আমি লোকটারে বললাম, উনি আমাকে বলে যে ভিডিওটা আমি ডিলিট করবো না। অনেকভাবে তার সাথে কথাবার্তা হয়, 1 দিন 2 দিন 3 দিন, অলওয়েজ তার আমি ফোন করি, তার হোয়াটসঅ্যাপ নাম্বার নেই, তার মোবাইল নাম্বার নেই, তার সাথে যোগাযোগ করি। সবসময় সে আমাকে, মানে আমি থেকে ভিডিওটা ডিলিট করতে বলি, সে ডিলিট করে না। একটা পর্যায়ে সে আমাকে বলে সে এই ধরনের ব্যবসায়ী নাকি করে, এই ধরনের ব্যবসা করে। বিভিন্ন বাংলাদেশের অনেক ফ্যামিলি আছে এবং বিভিন্ন দেশের ফ্যামিলিদের কাছ থেকে ও ভিডিওগুলো কালেক্ট করে, মানে কালেকশন করে। এবং অনেকেই নাকি হাজব্যান্ড ওয়াইফ ইচ্ছা করে ভিডিও তৈরি করে, মুখ বেঁধে, কাপড় দিয়া মুখ বেঁধে, মুখ পেঁচিয়ে, যাতে চেহারা চেনা না যায়, এরকম করে ভিডিও বানায় এবং সেই ভিডিওগুলো ইন্টারনেটে মানে তার কাছে দেয়। এবং দেওয়ার পরে সে এক একটা ভিডিও লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনে, লক্ষ লক্ষ টাকা দিয়ে এক একটা ভিডিও সে কিনে। তখন সে আমাকে বলে যে আপনি চাইলে এরকম ভিডিও তৈরি করতে পারেন, এমন করে সে আমাকে বলল।
আমি জানি না ভাই, ওই সময়তে শয়তান মনে হয় আমার খুব নিকটবর্তী চলে আসছে, মানে খুব কাছাকাছি চলে আসছে। আমি হঠাৎ করে একদিন নীলার সাথে, মানে এই ঘটনার কয়েকদিন পরে নীলার সাথে শুয়ে নীলায় বলি, নীলা, দুবাইতে চাকরি করে কয় টাকা বেতন পাই? যে টাকা বেতন পাই ওই টাকা দিয়ে তুমি আমি দুজনেই কেউ ভালো করে চলতে পারি না। দেখা যায় মাস শেষে বাসা ভাড়া দেওয়ার পরে আমাদের কাছে আর কোনো টাকা থাকে না। আমাদের ভবিষ্যৎটা কী? যে লোকটার কাছে তোমার ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই লোকটা আমাকে একটা অফার দিয়েছে, আমরা দুজনে যদি এরকম মুখ বেঁধে ভিডিও তৈরি করে তাকে দিই তাহলে ওই ভিডিও থেকে নাকি অনেক টাকা ইনকাম হবে এবং সে আমাদেরকে একটা ইনকামের একটা বড় অংশ আমাদেরকে দিবে। একটা ভিডিও সে এত লক্ষ টাকা দিয়ে কিনবে, আমরা দুজনে মুখ বেঁধে এরকম করে ভিডিও বানায় তাকে দিব। মানে হঠাৎ করে আমি জানি না যে আমার ভিতরে এই জিনিসটা কেন চলে আসলো, মানে ওই লোকটার মানে টাকার লোভে পড়ে যাই। একটা ভিডিও বানাইতে হয়তো 4 মিনিট 5 মিনিট সময় লাগবে, কিন্তু এই 4-5 মিনিট সময়ে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতেছি। এরকম একটা আইডিয়া আমাদের মানে দুজনের মাঝে আসার পরে নীলা আর আমি সর্বপ্রথম ইচ্ছা করেই মানে দুষ্টুমির ফাঁদে, ফাইজলামির ফাঁদে আমরা তখন দুজনে মুখ বাঁধি, মানে মাস্ক পরি, চেহারা চিনা না যায় এমন করে মুখ বেঁধে আমরা তখন একটা খারাপ ভিডিও তৈরি করি 10 মিনিটের। এবং এই ভিডিওটা তৈরি করার পরে ছেলেটাকে আমি বলি যে এরকম একটা ভিডিও দিব, আমাদেরকে কত দিবেন? পরে সে আমাকে ভিডিওটা ডেমো দিতে বলে, আমি ডেমোটা দিই এবং সে দেখার পরে বলে যে ওই ভিডিওটা সে আমাকে বাংলাদেশি টাকায় 2 লক্ষ টাকা দিবে। 2 লক্ষ টাকা প্রস্তাব করে এবং প্রস্তাব করার পরে আমরা তখন তার এই ভিডিওটা দিয়ে দিই। এই প্রথম একটা ভিডিও তার কাছে সেল করি, সে আমাকে 2 লক্ষ টাকা দেয়। এরপরে আমি এই নীলার সাথে মাঝে মাঝে ভিডিও তৈরি করতাম এবং ওই ভিডিও ওই ছেলেকে দিতাম, সে আমাকে বিনিময়ে টাকা দিত। এমন করে সময়গুলো কাটতেছে এবং দেখা যায় তখন আমি চাকরি বাকরি ছেড়ে দিই। আমি যে রেস্টুরেন্টে চাকরি করতাম ওই রেস্টুরেন্টে চাকরি ছেড়ে দিয়ে আমরা ওই বাসার মধ্যে শুধু ভিডিও বানাই এবং ওই ভিডিও আরও কয়েকটা ছেলের কাছে আমরা তখন সেল করতে থাকি, মানে বিক্রি করতে থাকি। মুখ বেঁধে ভিডিওগুলো তৈরি করে এবং ভিডিওগুলো ওই ছেলেদের কাছে বিক্রি করে তারা আমাদেরকে ভালো টাকায় দিত, 50,000, 1 লাখ, 2 লাখ এরকম করে টাকা দিত। অল্প কিছু দিনের ভিতরে আমি অনেক বেশি টাকার মালিক হয়ে যাই এবং শুধু আমি না, নীলও অনেক টাকার মালিক হয়ে যায়। এরকম করতে করতে হঠাৎ করে প্রায় কেন জানি আমার মেয়েদের কথা, মানে আমার মেয়েগুলোর কথা আমার খুব মনে পড়তেছিল। মানে অনেকটা কষ্ট বুকের ভিতরে বাসা বাঁধে, অনেক খারাপ লাগে। তো আমি তখন করি কি, আমার মেয়েগুলোর সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করি। এরই মাঝে আমার এলাকার এক ভাবি ছিল, আমি ভাবির সাথে ফোনে কথা বলি এবং ভাবির সাথে ফোনে কথা বলি যে আমার মেয়েদের 2 কপি ছবি, আমার মেয়েগুলোর ছবি আমাকে দেওয়ার জন্য। কারণ মেয়েগুলোর জন্য আমার খুব কষ্ট হচ্ছিল, আমার মানে নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, কেন হঠাৎ করে কেন জানি আমার মেয়েগুলোর জন্য আমার কষ্ট হচ্ছে। এই যে আমি ভাবির সাথে বাংলাদেশে ফোনে কথা বলি, এই জিনিসটা আমার বউ নীলা বিষয়টা খেয়াল করে যে আমি বাংলাদেশে কোনো একটা মেয়ের সাথে ফোনে কথা বলতেছি, এটাও খেয়াল করে। এবং খেয়াল করার পরে ও তখন করে কি, আমার মোবাইল থেকে ওই ভাবির নাম্বারটা নিয়ে যায়। তো ও যে আমার মোবাইল থেকে ভাবির নাম্বারটা নিয়ে যায় এটা কিন্তু আমি জানতাম না। এবং ভাবির কাছ থেকে নাম্বারটা নেওয়ার পরে ও ওই ভাবির সাথে কেমনে কথাবার্তা বলে ও জেনে যায় যে বাংলাদেশে আমি বিয়ে করেছি, আমার বউ আছে এবং আমার 2টা সন্তান আছে। এই জিনিসগুলো জানার পরে ও হঠাৎ করে আমার সাথে যে ভিডিও তৈরি করতো, ভিডিও করা বন্ধ করে দেয়। ওর ভিডিও বানায় না এবং ভিডিও না বানায় বলে, তার মানে কি তুই আমাকে বিয়ে করেছিলি এই কারণে? আমি তখন বললাম এই কারণে, মানে ও বলে বাংলাদেশে তোর বউ আছে, তোর বাচ্চা আছে, তাদেরকে তুই টাকা পয়সা দিচ্ছিস, তাদের সাথে কথাবার্তা বলতেছিস, আর আমারে বিয়ে করছিস শুধুমাত্র ভিডিও বানায় আর টাকা ইনকাম করার জন্য? তুই আমারে বিয়ে করছিস শুধুমাত্র আমাকে দিয়ে ভিডিও বানানোর জন্য? আমি তখন বলি, নীলা দেখো, ভিডিও বানানোর আইডিয়াটা তোমার আমার দুজনের মাথায় আসছে এবং আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়ে ভিডিও বানাইতেছি। এখন তুমি হঠাৎ করে আমার এই কথা কেন বলতেছো? ও আমার বলে, তাইলে তুই বিয়ে করছিস সেটা আমার কাছে লুকাইলি কেন? আমি আর কোনো কথার জবাব দিতে পারলাম না এবং ওই দিন থেকে নীলার সাথে শুরু হয়ে গেল আমার মহামারী। মানে প্রচণ্ড রকমের ঝগড়া, ও আমার গায়ে হাত তোলে, আমি ওর গায়ে হাত তুলি। 2-3 দিনের মাথায় আমাদের দুজনের মারামারি হয়ে যাওয়ার মতো অবস্থায়। এত পরিমাণের টর্চার ও আমার সাথে করে যেটা আমি আর নিতে পারতেছিলাম না। প্রচুর পরিমাণের অত্যাচার আমার উপরে করতো, আমার গায়ে হাত তুলতো এবং ও আমার গায়ে একবার পেট্রোল ঢেলে আগুন ধরাই দিতে চায়। মানে পেট্রোল ঢেলে আমার গায়ে আগুন পর্যন্ত ধরাই দিতে চায়। আমি তখন খুব ভয় পেয়ে যাই যে ও তো খুব রাগী। মানে নীলা প্রচণ্ড রকমের রাগী একটা মেয়ে ছিল। আমি চিন্তা করতেছিলাম তা যে কোনো সময় হয়তো আমার গায়ে আগুন ধরাই দিতে পারে বা আমাকে মেরে ফেলতে পারে। এই ভয়টা তখন ভাই নিজের মাঝে প্রচণ্ড রকমের কাজ করতে শুরু করে। এই ভয়ে ভীতু হয়ে আমি একটা সময় নীলাকে না জানিয়ে আমি তখন আমার গ্রামে চলে আসি, মানে আমার এলাকাতে চলে আসি, আমার বাড়িতে চলে আসি বলতে আমি চিটংয়ে আসি। এবং চিটংয়ে এসে ভাবির সাথে কথা বলি এবং ভাবির মাধ্যমে আমি তখন আজকে বহু বছর পরে আমার 2টা মেয়েকে দেখার জন্য আমি ওই ভাবির বাসায় যাই। ভাবি আমার 2টা মেয়েরে ভাবির বাসায় আনে এবং আমি বাসায় যাওয়ার পর আমার 2টা কন্যা সন্তানকে দেখে আমি জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকি।
আমার মেয়েরাও আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে এবং আমার 2 মেয়ে তখন আমাকে আমার বাড়িতে নিয়ে যায়। বলে, দাদাভাই কিছু বললে আমরা বুঝবো, জেঠু কিছু বললে আমরা বুঝবো, তুমি চলো। আমার 2 মেয়ে আমাকে জোর করে তখন বাড়িতে নিয়ে যায় এবং বাড়িতে নিয়ে যাওয়ার পর আমাকে আমার ওয়াইফের কাছে নিয়ে যায়। আজকে বহু বছর পরে আমি আমার বউকে দেখছি। আমার আব্বা যখন আমাকে বের করে দেওয়ার জন্য আসে, আমার 2টা মেয়ের সামনে দাঁড়ায় বলতেছে, আব্বুরে বের করতে পারবা না? আব্বু যদি বেরিয়ে যায় তাহলে আমরাও বেরিয়ে যাবো, আমার আব্বাকে বের করতে পারবা না। আমার মেয়েরা যে আমাকে এত ভালোবাসছে আমি না ভাই বুঝতে পারি নাই। এবং মেয়েদের ভালোবাসা পাওয়ার পরে আমি চোখ বন্ধ করে সব কিছু ভুলে যাই। সব কিছু ভুলে আমি আমার সন্তানদেরকে বুকে জড়িয়ে ধরে একটা নতুন জীবন করতে শুরু করি। আমার ওয়াইফের সাথে বহু বৎসর পর আমি একটা রাত কাটাই এবং আমার ওয়াইফ আমাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করে। আমার ওয়াইফ ঝুমুর আমার জন্য অনেক স্যাক্রিফাইস করে। আজকে বহু বৎসর আমি ঝুমুরকে এখানে রেখে চলে গেছি। ঝুমুরের সাথে আমি কোনো যোগাযোগ রাখি নাই, কোনো কথাবার্তা বলি নাই। বছরের পর বছর আমার এই বউ আমার জন্য অপেক্ষা করেছে। একটা পর্যায়ে আমার ভাইও সব কিছু মেনে নিয়েছে, আমার আব্বাও তখন বৃদ্ধ হয়ে যায়, আব্বাও সব কিছু মেনে নেয় এভাবে। আর এরই মাঝে আমি ওই নীলার সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিই। নীলার সাথে কোনোভাবেই কথাবার্তা বলি না, ওর সাথে আমার পুরো যোগাযোগ বিচ্ছিন্ন, কথাবার্তা বন্ধ। এইভাবে আমি আমার পরিবারের সাথে 1 মাসের মতো থাকি এবং 1 মাসে আমি নামাজ পড়ি, মসজিদে যাই, নামাজ পড়ি এবং খুব ভালোভাবে চলাফেরা করতেছি। পাঞ্জাবি পরি, সবার সাথে খুব নম্র ভদ্র ব্যবহার করি। 1 মাসের মাথায় একদিন শুক্রবারের সকালবেলা হঠাৎ করে আমাদের এলাকার চেয়ারম্যান সহ নীলা আমার গ্রামের বাড়িতে। আমি তখন সকালে নাস্তা করতেছিলাম, আমার বড় মেয়েটা দৌড়ে এসে বলতেছে যে, আব্বু আপনার কাছে কে জানি আসছে, আপনার সাথে দেখা করার জন্য কে জানি আসছে। এটা বলার পর তো ভাই আমার গলা শুকিয়ে গেছে। আমি জানালা দিয়ে দেখলাম যে আমাদের এলাকার চেয়ারম্যান এবং নীলা সাথে আরও কয়েকটা লোক মিলে আমাদের বাড়ির মধ্যে ঢুকতেছে। আমি তখন পিছনের দরজা দিয়ে পালায়ে যাব না ঘরের দরজা লাগাই দিব না কি করব বুঝতে পারতেছিলাম না। আর নীলার ওই বিষয়টা কিন্তু আমার পরিবার কেউই জানতো না, আমার বউ, আমার বাবা, মা কেউ কিন্তু এই বিষয়টা জানতো না, সম্পূর্ণ আমি লুকিয়ে রাখছিলাম বিষয়টা। পরে আসার পরে চেয়ারম্যান তখন আমার আব্বারে ডাক দিল। আব্বারে ডাক দেওয়ার পর আব্বা তখন বেরোয়ার পরে আব্বা তখন চেয়ারম্যানের সাথে কথা বলতেছে, আমি তখন ঘরের মধ্যে। তো আব্বু চেয়ারম্যানের সাথে কথা বলতেছে, এই কথাবার্তা বলতে বলতে নীলা তখন করলো কি, হাতের মোবাইলটা বের করে হঠাৎ করে কি জানি একটা ভিডিও বা কি ছবি আমি কিছু জানি না, কি জানি আমার আব্বাকে দেখাইছে। চেয়ারম্যানের সামনে সহ ছিল, চেয়ারম্যানকে আর আমার আব্বাকে একটা সাইডে ডাক দিয়ে নিয়ে গেছে এবং ডাক দিয়ে নিয়ে যাওয়ার পরে আমার তখন ভিডিওটা দেখায়, আমার আব্বারে মনে হয় মোবাইলে কি জানি দেখাইছে, আমি জানি না ভিডিও বা ছবি বা কি দেখাইছে। এটা দেখার পরে আমার আব্বা ওই জায়গার মধ্যে আমার আব্বা মাথা ঘুরে পড়ে গেছে। আমার বড় ভাই, মেজু ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ সবাই মিলে দৌড়ে আমার আব্বারে ধরছে। আবার শুধু বলতেছে যে আমার বাড়ি থেকে ওই জালিমরে বের কর, ও যদি আমার বাড়িতে থাকে আমি দোজকে যাব, আমি বেহেশতে যাব না, ওরে আমার বাড়ি থেকে বের কর, আমাকে বাড়ি থেকে বের করতে বলতেছে। এরই মাঝে আমার আব্বাকে তখন সবাই হসপিটালে নিয়ে যাচ্ছে, আমার বউ তখন বের হইছে, ঝুমুর বের হইছে। বেরোয়ার পরে এবার নীলা ঝুমুরের কাছে সব কিছু বলে দিছে যে আপনার স্বামী আমার বিয়ে করছে, আমার দুবাই নিয়ে গেছে, এরপরে আমার সাথে এগুলো করছে, আমাকে বিক্রি করে লক্ষ টাকা ও ইনকাম করছে। এই বলে তখন ওই রাতের মধ্যে ওই দিনের মধ্যেও তখন থানা থেকে পুলিশ নিয়ে আসে চেয়ারম্যান সহ, এবং জুমার নামাজের সময় আমাকে তখন পুলিশ ধরে বাড়ি থেকে নিয়ে যায়। বাড়ি থেকে পুলিশ নিয়ে যাওয়ার পরে দীর্ঘ প্রায় 16 থেকে 17 দিনের মতো আমি জেলখানায় থাকি। আর এই জেলখানা থাকা অবস্থায় আমি জানতে পারি আমার বাবা মারা গেছে, আমার আব্বা মারা গেছে। আমার আব্বা স্ট্রোক করেছে এবং স্ট্রোক করে আমার আব্বা হসপিটালে মারা যায়। জেলে থাকা অবস্থায় আব্বার মৃত্যুর সংবাদ পাই এবং আমি আমার আব্বার কবরে মাটি দেওয়ার জন্য যেতে চাই, কিন্তু আমার বড় ভাইয়েরা এবং আমার মা, আমার বউ কেউ আমাকে আমার আব্বার কবরের কাছে যেতে দিচ্ছিল না বা আব্বার কবরে মাটি দেওয়ার জন্য অনুমতি দিল না। আমার জীবন তখন জেলখানায় কাটতে থাকে। তখন এমন একটা বিষণ্ণতার মধ্যে পড়ে গেলাম যে আল্লাহ বাঁচিয়ে রাখলা কেন? আমার আব্বা স্ট্রোক করে মারা গেছে, আল্লাহ আমি মারা যাইতাম, তুমি আমাকে নিয়ে যাইতা, আর কত যন্ত্রণা সহ্য করব। আমি যেই ঢাল ধরি সেই ঢালে ভেঙে যাই, যেখানে যাই সেখানেই আমি যন্ত্রণা পাই, আঘাত পাই। আমি তো আর এই জীবনটা নিতে পারতেছি না, আল্লাহ আমার জীবনটা এরকম ভয়ানক অবস্থা কেন হলো? এইভাবে জেলের মধ্যে আমি প্রায় 1.5 মাসের মতো থাকি এবং 1.5 মাস পরে আমার বউ নীলা একদিন উকিলের মাধ্যমে আমাকে জেল থেকে ছুটে নিয়ে যায় এবং ছুটি নিয়ে যাওয়ার পরেও তখন আমাকে চট্টগ্রামের একটা বাসায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি তখন ওই বাসার মধ্যে বসে আছি, ও আমার সামনে বসে বলতেছে, তুমি যে জেলে গেলা, তোমারে যে আমি জেলে পাঠাইলাম, কই তোমার বউ তো তোমারে ছুটাইতে গেল না, তোমার কন্যারা তো তোমারে ছাড়তে গেল না, তোমার মা তো তোমারে ছাড়তে গেল না, তোমার ভাই বা ভাবিরা কেউ তো তোমারে ছুটে আনলো না, যাদের জন্য তুমি আমাকে ডুবাইতে রাইখা চলে আসছো,
যাদের মায়ায় পড়ে তুমি আমার কথা ভুলে গেছো, তারা তো তোমাকে জেল থেকে ছুটাইলো না, জেল থেকে তো সে আমাকেই তুমি মানে আমাকেই বের করা লাগলো, তাই না? টাকা পয়সা তো আমারই খরচ করা লাগলো, আমি তোমাকে জেলে দিলাম এবং আমিই তোমাকে জেল থেকে বের করলাম। তোমার পরিবার তো তোমার জন্য কিছুই করে নাই, তা এই পরিবারের জন্য তো মায়া কান্না দেখাচ্ছ কেন? আমি তখন মন খারাপ করে ঘরের মধ্যে বাসার মধ্যে শুয়ে থাকি। আমারে বলে, এরকম করতেছো কেন? তুমি কি ভালো হবা না? আমি বললাম যে ভালো হওয়ার কি আছে, আর কিভাবে ভালো হবো? ও বলে, তোমার বউরে তুমি তালাক দিয়ে দাও। মানে আমার আগের বউ ঝুমুরকে আমার তালাক দিয়ে দিতে বলতেছে। আমি তখন বললাম যে আমি ঝুমুরে তালাক দিব কেন? ঝুমুরের সাথে ঝুমুর তো আমার কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই। এই মেয়েটা বছরের পর বছর আমার দুটো সন্তানকে বুকে জড়িয়ে ধরে সংসার করে যাচ্ছে, ও তো স্বামীর ভালোবাসা পাই নাই। এই কথা বলার পরে নীলা তখন বলতেছে, স্বামীর ভালোবাসা যদি না পায় তাহলে 2 সন্তানের মা হইল কেমনে? আমি বলি, দেখো আসলেই ও কিন্তু খুব ভালো একটা মেয়ে, ওর নিয়ে তুমি খারাপ কথা বইলো না। এইভাবে চট্টগ্রাম শহরের ওই বাসার মধ্যে আমি আমার বোন নীলার সাথে পড়ে আছি। এমন করে সময়গুলো কাটতেছে এবং একটা পর্যায়ে আস্তে আস্তে করে আমাদের দুজনের মাঝে তিক্ততা বেড়ে যাচ্ছে, মানে ঝগড়াঝাটি বেড়ে যাচ্ছে। নীলা আমাকে ঘর থেকে বেরোইতে দেয় না, মানে আমাকে টোটালি ঘর থেকে বেরোইতে দেয় না। ও যখন বাসা থেকে বের হয়, বাজার করতে যায়, এটা করতে যায়, তখন বাসায় তালা মেরে যায়। আবার বাসায় আসলে তালা খুলে বাসায় আসে। মানে আমি যে একটা পুরুষ মানুষ, আমার তো বাইরে অনেক ধরনের কাজ থাকতে পারে, ও আমাকে বাসা থেকে বেরোইতে দেয় না। ও বলে, আমি যদি বাসা থেকে বের হই তাইলে নাকি আমি পালায়া যাব, আমি এখানে আর থাকবো না, আমি পালায়া যাব। এই জন্য আমাকে বাসার মধ্যে আটকায় রাখে, আমাকে টোটালি বাসা থেকে বেরোইতে দেয় না। আমি বাসার মধ্যে আটকানো অবস্থায় থাকি দীর্ঘ প্রায় 1.5 মাসের মতো। আমাকে বাসা থেকে বেরোইতে দেয় না। এই 1.5 মাস আমাকে পুরো ঘরের মধ্যে আটকায় রাখে, আমাকে মোবাইল ফোন পর্যন্ত ব্যবহার করতে দেয় না। আমার হাতে যে ফোনটা ছিল ওই ফোনটাও নিয়ে যায়। 1.5 মাস পরে একদিন আমি খুব রাগ হইলো আমার, যে ও আমার ঘরের মধ্যে আটকায় রাখবে কেন? আমি একটা পুরুষ মানুষ, আমি ঘরবন্দি হয়ে থাকবো কেন? আমার তো ঘরবন্দি হয়ে থাকার কথা না। সেদিন ভাই খুব রাগ ওঠে, মানে এত রাগ ওঠে আমি জানি না। এবং রাগ ওঠার পরিপ্রেক্ষিতে আমি ওর গায়ে হাত তুলি। ওই দিন আমি ওর গায়ে প্রচণ্ড হাত তুলি এবং আমি এই পর্যন্ত ওর সাথে আমার এত কিছু হয়েছে, আমি ওকে এইভাবে কখনোই মারি নাই। ওই দিন আমি ওর খুব মারি, মানে প্রচণ্ড রকমের মারি। এবং মারার পরে ও তখন কান্নাকাটি করে, এবং কান্নাকাটির একটা পর্যায়ে মানে মারার পরে যেদিন আমি ওরে মারি ওই দিন রাত্র 8:30 বাজে ও তখন বাইরে গিয়ে আমার জন্য মাদক নিয়ে আসে। তা আমার জন্য মাদক নিয়ে আসে, এসে আমার বলতেছে, এই মাদকগুলো তোমার জন্য আনছি, তুমি খাও। তাই আমি বললাম যে তোমার আমি মারলাম আর তুমি আমার জন্য মাদক নিয়ে আসলা? যাই হোক, মাদক পাইছি, আমি তখন নেশা করতেছি এবং প্রচুর নেশা করছি ওই দিন। মানে মাথা মুথা তো ঠিক ছিল না। একে তো আমার 2টা মেয়ে সন্তান, আমার বউ, বাবা মারা গেল, মানে গোটা পরিবারটাই তখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, তছনছ হয়ে গেল। এর ভিতরে আবার ও আমার উপর এভাবে টর্চার করতেছে, আমাকে ঘর থেকে বেরোইতে দিচ্ছে না, ঘরের মধ্যে আটকায় রাখছে। মানসিক ওই চাপ নিতে না পেরে আমি তখন সেদিন প্রচণ্ড রকমের নেশা করি। এবং ওরকম নেশা করতে করতে আমার কি হয় আমি জানি না, সকালে যখন আমার ঘুম ভাঙে, মানে আমার ঘুম ভাঙার পরে আমি আমার শরীরটারে নাড়াইতে পারতেছি না। মানে এমন একটা অবস্থা যে আমার শরীরটা আমি একদিক থেকে আরেক দিকে ফিরাইতে পারতেছি না, মানে শোয়া থেকে উঠতে পারতেছি না। কোনোভাবে মাথাটা ঘুরিয়ে দেখতেছি যে ওই বাসার ভিতরে নীলার কোনো কাপড় চোপড় নেই এবং নীলও আমার পাশে নাই। আমি অনেক কষ্টের পরে শরীরটাকে একটুখানি মানে আমি দাঁড়ো করাইলাম। দাঁড়ো করে মানে জাস্ট দরজাটা খোলা ছিল, দরজাটা লাগানো ছিল না, দরজাটা খোলা। এবং সবসময় তো নীলা দরজা লাগায় যেত, কিন্তু আজকে দরজাটা খোলা। দরজাটা খোলার পরে আমি জাস্ট রুম থেকে বেরোয়ার পর আমি ঢুলে পড়ে যাই, ওই জায়গার মধ্যে আমি ঢুলে পড়ে যাই। এবং ঢুলে পড়ে যাওয়ার পরে ওখানকার যেই মানে পাশের ফ্ল্যাটে যারা ছিল তারা এসে আমাকে ধরে এবং ধরাধরি করে আমাকে তখন হসপিটালের দিকে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার আমাকে দেখে এবং দেখার পর আমাকে কিছু জাস্ট ভিটামিনের ওষুধ দিয়ে দেয়। ভিটামিনের ওষুধগুলো দেওয়ার পর আমি তখন বাসার মধ্যে আসি এবং বাসার মধ্যে আসার পরে আমার পুরো শরীর আস্তে আস্তে কালো হতে শুরু হয়ে যায়। মানে আমার শরীরটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছিল, মানে কালো হয়ে যেতে শুরু হয়। মানে বুঝতে পারলাম না যে হঠাৎ করে কী হলো। এই অবস্থার ভিতরে আমি তখন সর্বপ্রথম খুব কষ্ট করে আমার ওই ভাবিরে কল দিই। যে ভাবি, আমার অবস্থা খারাপ, আমার বউরে বলেন, আমার সন্তানদেরকে বলেন আমাকে ওই বাসা থেকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমার বউ এবং আমার পরিবারের কোনো মানুষ আমাকে ওই বাসা থেকে নিয়ে যাওয়ার জন্য আসে নাই। এবং নীলাও কোথায় চলে গেল এটা আমি বুঝতে পারলাম না। একটা মুহূর্তে মানে আমি ওই বাসার মধ্যে বসে চিৎকার করতেছি। এক পর্যায়ে ওই বাসার আশেপাশের মানুষ যারা ছিল তারা আমাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করায় দেয়, সরকারি হসপিটালে। এবং সরকারি হসপিটালে ভর্তি করার পর আমি ডাক্তারদের মাধ্যমে শুধু এটা জানতে পারি আমাকে কি একটা ইনজেকশন নাকি পুশ করা হয়েছিল, যেটা হচ্ছে গিয়া মানে শরীরের সমস্ত কিছু ধ্বংস করে দেয়, যেটা একজন ভাইরাস ইনজেকশন না কি বলে আমি জানি না, ডাক্তারি ভাষায় ওটাকে কী বলে, ওইটা আমাকে পোষ করে দেওয়া হয়। এবং ওইটা আমাকে পোষ করার পরে আমার পুরো শরীরের সব কিছু ধ্বংস হয়ে যায়, আমার কোনো শারীরিক চাহিদা থাকে না এবং আমার শরীরের মানে সমস্ত শক্তি নিস্তেজ হয়ে যায়।
একদিন 2 দিন নয়, দীর্ঘ 1 মাসের মতো চট্টগ্রামের মেডিকেলের বারান্দায় আমি ঘুমাই। ডাক্তার আসে চিকিৎসা করে, ডাক্তার আসে চিকিৎসা করে, কোনোভাবেই কোনো কিছুর কোনো উন্নতি হয় না। একটা পর্যায়ে আমি সর্বোপরি এই হসপিটালের সামনেই ভিক্ষা করতে শুরু করি। পেটের দায়ে খাবার খেতে না পেরে আমি লাস্ট পর্যন্ত ভিক্ষা করি, এবং ভিক্ষা করতে করতে আমার যে আশেপাশে মানুষরা আছে তারা আমাকে টুকিটাকি ভিক্ষা দিত। আমার শরীরটা পুরো কালো হয়ে গেছিলো, মানে এত কালো হয়ে গেছিলো যে আমাকে দেখলে কেউ চিনতে পারবে না, এমন একটা অবস্থা। চিনার মতো কোনো রকমের কোনো কিছু নাই, মানে পুরোটা শরীর একেবারে কালো হয়ে গেছে, তেল তিলে কালো হয়ে গেছে, এবং আমি দাঁড়ায় থাকতে পারি না। ধরেন এই পরিমাণে দাঁড়ায়, আবার আমি ঢুলে পড়ে যাই, দাঁড়ায় আমি ঢুলে পড়ে যাই, এবং এই জায়গার মধ্যে ভিক্ষা করি এবং এর পিছনে আমি পড়ে থাকি। এরকম করে দীর্ঘ পুরো একটা বছর আমি চট্টগ্রাম মেডিকেলের সামনে ভিক্ষা করি, এবং লাঠি দিয়ে ভর করে খুব কষ্ট করে হাঁটি, মানে আমার শরীরে কোনো শক্তি নেই, শরীরের সমস্ত শক্তি হারায় গেছে। এরপরে এই বিভিন্ন জায়গায় বসি, আমার হাত পাগুলো কীরকম হয় জানেন, একদম সাপের মতো, মনে হয় যেন আমার শরীরে কোনো হাড্ডি নেই, আমার শরীরের কোনো গ্রোথ নাই, এবং আমি এতটাই শুকিয়ে যাচ্ছি যে মনে হয় যে কোনো সময় আমি মারা যেতে পারি। আমাকে অনেকেই ধরাধরি করে ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু কোনো ডাক্তার আমার কোনো চিকিৎসা করতে পারে না। ওরা আমাকে শুধু ভিটামিনের ওষুধ দেয়, কিন্তু আমার শরীরের ভিতরে কী হয়েছে আমি জানি না। এরপর থেকে আমার নীলার সাথে আর কোনো যোগাযোগ হয়নি। নীলা কোথায় আছে না আছে আমি আর কোনো কিছুই জানি না, এবং আমার 2 কন্যা সন্তান, আমার বউ, কেউ আর আমাকে আমার পরিবারে নিয়ে যায়নি। এই থেকে দীর্ঘ আজকে প্রায় 4 থেকে 5 বছরের কাছাকাছি চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অলিতে গলিতে এখানে সেখানে বসে আমি ভিক্ষা করে বেড়াচ্ছি। এভাবেই আমার জীবন কাটতেছে। আমি প্রফেশনালি এখন একজন ভিক্ষুক, এবং এটাই করি। আর খুব কষ্ট করে আমি আরেকজনের সাহায্য সহযোগিতা নিয়ে আপনাকে এই কথাগুলো লিখলাম। আমি জানি না আপনি আমার কথাগুলো পড়বেন কি না, এবং আমি চট্টগ্রামের এই মুহূর্তে একেখান আছি, একেখানের ওইখানে ভিক্ষা করে আমি আপনাকে আমার পুরো ঠিকানা দিয়েছি। আপনি চাইলে আমাকে এসে একটা নজর দেখে যেতে পারেন। আমাকে নর্মালি মানুষ দেখলে ভয় পায়, আমার চেহারাটা একটা ভয়ঙ্কর চেহারায় পরিণত হয়েছে। আমার কন্যা সন্তান, আমার বাবা তো মারা গেল, আমার মা, আমার ভাইয়ের বউয়েরা কেউ আমার কোনো খোঁজ খবর নেয়নি, এবং নীলাও যে কোথায় চলে গেছে আল্লাহই ভালো জানে, আমি নীলারও কোনো খবর পাইনি। এখন শুধুমাত্র মৃত্যুর জন্য অপেক্ষা, এবং আল্লাহ যদি মৃত্যু দেয় তাহলেই হয়তো আমি সব কিছু থেকে রেহাই পাবো। আমি পাপ করেছি, জানি আমি পাপী, এর চেয়েও বেশি পাপ হয় না জীবনে আমি যতটা পাপ করেছি। তো আমি যে মানুষটা পাপ করেছি সেই পাপের শাস্তি আমি দুনিয়াতে বসে হাতে নাতে পেয়েছি। আল্লাহ আমাকে নিজ হাতে আমার পাপের শাস্তি দিয়েছে। আমার মতো যারা পাপিষ্ট হয়ে আছেন, আমি আমার গল্পটার মাধ্যমে তাদেরকে সতর্ক করতে চাই, এই ছোট ছোট পাপগুলো থেকে বড় বড় পাপে রূপান্তরিত হয়। এবং আমি আজকে আমার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমার বাবার কোটি কোটি টাকার সম্পদ, আমার বাবা ব্রিটিশ আমলের কোটিপতি, কোটি টাকার সম্পদ রেখে আমি আজকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে জীবনযাপন করছি। আজ আমার সন্তান থেকেও নাই, আমার বউ থেকেও নাই, আমার মা ভাই বোন কেউ থেকেও আজকে নাই, এক মানবতার জীবনযাপন করছি। আপনার কাছে অনুরোধ করবো যে আমার গল্পটা আপনি প্রচার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ভাই আতিকুর রহমানের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। বন্ধুগণ, আমি বলেছি মানে মানুষ যে পাপ করে, আসলে আমরা সবাই পাপী। হিসাব করতে গেলে দিন শেষে যখন রাতের বেলায় ঘুমোতে যাই, বালিশে মাথাটা রেখে চিন্তা করেন যে সারাটা দিন আপনি কতটা পাপ করেছেন। কিন্তু সেই হিসেবে আতিকুর রহমানও জীবনে পাপ করেছে, এবং এত বড় পাপ করেছে যেই পাপের শাস্তি আজ আতিকুর রহমান একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান হওয়ার পরেও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ভিক্ষুকের জীবনযাপন করছে। এবং তিনি তার একটা ছবি আমাকে দিয়েছে, ছবিটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। সত্যি তাকে দেখলে ভয় পাওয়ার মতো তার চেহারা। তার মুখের বিভিন্ন জায়গাগুলো ফুলে গেছে, বিভিন্ন জায়গাগুলো ফুলে কালো হয়ে গেছে, এবং তাকে নর্মালি রাতের বেলা যদি কোনো মানুষ দেখে মানে হার্ট অ্যাটাক করে মারা যাবে, এত ভয়ঙ্কর রকমের তার চেহারা। বিভিন্ন জায়গায় ভিক্ষা করে, অথচ তার হিসাবে তার পরিবার থেকে সে কোটি কোটি টাকার মালিক। তার পরিবার কিন্তু অনেক সয় সম্পত্তির মালিক, এসে সব কিছু থেকেই বঞ্চিত। তার মেয়েরা, তার বউ, কেউ তার কোনো খোঁজখবর নেয়নি। পাপ বাপকেও ছাড়ে না, এই গল্পটাই তার জ্বলন্ত প্রমাণ। এই গল্প থেকে যদি আপনি শিক্ষা নিতে না পারেন, এই গল্প শুনে যদি আপনি পাপের পথ থেকে ফিরে আসতে না পারেন, তবে আমার কাছে মনে হয় আপনার জীবন যতক্ষণ পর্যন্ত আতিকুলের মতো না হবে ততক্ষণ পর্যন্ত আপনি পাপ থেকে বেরোতে পারবেন না। আতিকুলের মতো জীবন হওয়ার আগে পাপ থেকে বেরিয়ে আসুন এবং তওবা পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ চাইলে মাফ করতে পারে।
আমি আতিক ভাইকেও বলেছি আপনি আল্লাহর কাছে তওবা পাঠ করেন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। উনি আমাকে বলে আমি আমার ওয়াইফের সাথে নীলার সাথে অসংখ্য ভিডিও তৈরি করেছি, খারাপ ভিডিও। এই ভিডিওগুলো মানুষ দেখতেছে এবং প্রতিটা ভিডিওর মানুষ যে পাপগুলো দেখতেছে এবং সেই পাপের পাপিষ্ট আমি হচ্ছি প্রতিটা মুহূর্তে মুহূর্তে। আসলেই তাই। যখন বুঝতে পারলো তখন আর কোনো উপায় ছিল না। যাই হোক, আতিককে নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে লিখবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।